যেমন শুরু করি। আমাদের আজকের বিষয়টা হলো ইন্ট্রোডাক্টরি, মানে ট্রান্সপোর্টেশনের খুবই ইন্ট্রোডাক্টরি বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে থিওরি, যে থিওরি গুলো হয়তো বেশিরভাগ ক্ষেত্রে বিসিএস পরীক্ষা আসে। তা আমি যেগুলো দিচ্ছি সেগুলোর পাশাপাশি আপনারা চাইলে যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা আরো বেশি পড়া, মানে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন। আমি যা দিচ্ছি তার বাইরেও। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর যদি সংজ্ঞা আমরা দেখি, তো সেখানে বলা আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্টিফিক প্রিন্সিপাল। তো এটার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, আমাদের ইঞ্জিনিয়ারিং বলতেই বোঝায় যে আমাদের যে প্রযুক্তি বা আমাদের যে সায়েন্স যেগুলো আছে সেগুলোর অ্যাপ্লিকেশন অর্থাৎ ইমপ্লিমেন্টেশন বোঝাচ্ছে, যে আমরা অ্যাপ্লাই করি আর কি। বলতে অ্যাপ্লাইড সায়েন্স বলতে বোঝায় যেটা, সেটা আসলে ইঞ্জিনিয়ারিং। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও ঠিক একই রকমের, যে এটার অ্যাপ্লিকেশন বিভিন্ন প্রযুক্তি এবং সায়েন্টিফিক যে মূলনীতিগুলো আছে সেগুলো কিভাবে আমরা এগুলো করি। সেটা হলো প্ল্যানিং তৈরি করার জন্য, ফাংশনাল ডিজাইনের জন্য, অপারেশনের জন্য এবং ম্যানেজমেন্টের জন্য। তার মানে আমাদের যে আসলে যে ট্রান্সপোর্টেশন মুড গুলো আছে সেগুলো হয়তো একটু পরে দেখবো, যে এই মুড গুলার ক্ষেত্রে যে প্ল্যানিং, ট্রান্স ফাংশনাল ডিজাইন থাকবে, অপারেশন এবং মেনটেনেন্স অথবা ম্যানেজমেন্ট থাকবে। তো এইগুলোই আসলে আমাদের করার জন্য যে টেকনোলজি আছে এবং সায়েন্টিফিক প্রিন্সিপালস আছে, এগুলোর যে অ্যাপ্লিকেশন সেগুলো মূলত বলা চলে যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এটা কিসের জন্য করি? এটা করি মূলত হলো সেফ অ্যান্ড ইফিসিয়েন্ট এবং রেপিড, কমফোর্টেবল, কনভেনিয়েন্ট, ইকোনমিক্যাল অ্যান্ড ইনভায়রনমেন্টালি কম্পিটিবল মুভমেন্ট। অর্থাৎ আমাদের চলাফেরা করার জন্য সেখানে হতে হবে সেফ এবং ইফিসিয়েন্ট, মানে নিরাপদ থাকবে এবং কার্যকরী হবে। রেপিড মানে দ্রুত থাকবে, কমফোর্টেবল। কারো হয়তো আনমিউট হয়ে আছে, একটু মিউট করে নেন। কমফোর্টেবল সেটা আরামদায়ক হবে, কনভিনিয়েন্ট মানে সহজে যাওয়া যাবে এরকমের, ইকোনমিক্যাল অবশ্যই সাশ্রয়ী হবে, এবং ইনভারমেন্টালি কম্পিটিবল মানে আহ, উপযোগী, মানে পরিবেশগতভাবে উপযোগী এমন মুভমেন্ট থাকতে হবে। সেটা হবে কে? পিপল, অর্থাৎ লোকজন মুভমেন্ট করবে, এবং গুডস অর্থাৎ মালামাল যেগুলো আছে, মালপত্র বা জিনিসপত্র, সেগুলো আমাদের ট্রান্সপোর্ট করা দরকার, সেগুলো ট্রান্সপোর্ট করবে। তার মানে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো আর কি আসে, সেটা আমাদের এই একটা সংজ্ঞার ভিতরে আমাদের বলতে পারি যে আমাদের পরবর্তীতে, অর্থাৎ কি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, তারা আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে পড়াশোনা করতে হবে। তো সেখানে আমরা যদি দেখি যে মেজর ট্রান্সপোর্টেশন মোডস গুলো কি কি আছে, সেগুলো যদি দেখি, তো মেজর হলো তিনটা, অর্থাৎ ল্যান্ড, এয়ার এবং ওয়াটার ট্রান্সপোর্ট। তো ল্যান্ডের ক্ষেত্রে দেখা যায় হাইওয়ে এবং রেলওয়ে, এই দুটো আমাদের সবচেয়ে বেশি। তারপর হলো এয়ারের ক্ষেত্রে হলো ডোমেস্টিক, অর্থাৎ আমাদের ইন্টারনাল যে মানে বিষয়গুলো আছে, অভ্যন্তরীণ যে আমাদের বিমান চলাচল যেগুলো, সেগুলো ইন্টারন্যাশনাল, সেটা হলো যে বৈশ্বিক ক্ষেত্রে যে চলাচল, সেটা আমাদের এয়ার ট্রান্সপোর্টেশন বলা চলে। ওয়াটার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে শিপ থাকবে, শিপের ক্ষেত্রে কি হয়, আইল্যান্ড এবং ওসিয়ান, আমাদের যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলো যেহেতু আমাদের কি দরকার হয়, শিপ অথবা বিভিন্ন নৌকা বা দরকার হয়, তার মানে এটা ওয়াটার ট্রান্সপোর্টেশন। তবে আরো কিছু ট্রান্সপোর্টেশন আছে, সেগুলো আছে পাইপ লাইনের মাধ্যমে যায়, সেগুলো আছে অয়েল, গ্যাস এবং ওয়াটার। এছাড়া আছে যে ক্যাবল ওয়ে আছে, টানেল আছে, লিফট, কনভেয়ার বেল্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের যেমন এটা বলা চলে যে মাইনিং এর ক্ষেত্রে আছে, যেমন লিফট আছে, কনভেয়ার বেল্ট আছে, রোপওয়ে আছে, মানে এগুলো মাইনিং এর ক্ষেত্রে, এবং টানেল থাকে। মানে এইগুলো আসলে আমাদের ট্রান্সপোর্টেশনের মানে মোড গুলা। তো আমাদের কমিউনিকেশন সিস্টেমের একটা আমি এখানে ডায়াগ্রাম দেখাইছি, যে ডায়াগ্রামটা মূলত যোগাযোগের সাথে রিলেটেড। কমিউনিকেশন মূলতই হলো যোগাযোগ। তো সেখানে আমাদের দেখা যাচ্ছে যে দুইটা ভাগে ভাগ, একটা হলো যে ট্রান্সপোর্টেশন, একটা হলো টেলিকমিউনিকেশন। ঠিক আছে, তো ট্রান্সপোর্টেশন, আমাদের মূল বিষয়টা হলো ট্রান্সপোর্টেশন, আমাদের পড়াশোনা। ট্রান্সপোর্টেশনের দুটা ভাগে ভাগ করা যায়, যে উপরে যেগুলো আলোচনা করছি সেটাই, একটা হলো ট্রাডিশনাল ট্রান্সপোর্টেশন, একটা হলো নন ট্রাডিশনাল। ট্র্যাডিশনাল এর ক্ষেত্রে এটা যেমন হাইওয়ে, রেলওয়ে, ওয়াটারওয়ে এবং এয়ারওয়ে। এবং নন ট্র্যাডিশনাল এর ক্ষেত্রে সেগুলো হলো কনভেয়ার বেল্ট আছে, রোপওয়ে আছে, পাইপ লাইন আছে, বিভিন্ন ইলেকট্রিক ট্রান্সমিশন লাইন, গ্যাস লাইন, সেগুলো মূলত নন ট্র্যাডিশনাল। পরবর্তী যে প্রশ্নটা, সেটা একটা বিসিএস আসছে, সেটা স্টেট দ্য অবজেক্টিভস অফ হাইওয়ে প্ল্যানিং। আমাদের উম, সেখানে যে আমাদের অবজেক্টিভ, মানে হাইওয়ে প্ল্যানিং এর যে কি উদ্দেশ্য, সেগুলো আছে এখানে। সেখানে যদি আমি অবজেক্টিভ গুলো দেখি, যে
টু প্রোভাইড এ মোস্ট সুইটেবল টাইপ অফ রোড। আমাদের সুইটেবল মানে উপযুক্ত যে রোড, অর্থাৎ কোনো একটা স্থানে যাইতে কি ধরনের আমাদের মোডের ট্রান্সপোর্টেশন দরকার, সেটা আসলে আমাদের এই প্ল্যানিং এর মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি। সেটা হলো কি, ম্যাক্সিমাম লেন্থ থাকতে হবে এবং উইথ অ্যাভেলেবেল ফান্ডস থাকতে হবে। তার মানে আমাদের লেন্থ, অর্থাৎ আমাদের যে রোড সিস্টেমে থাকবে সেটা লেন্থটা অবশ্যই ম্যাক্সিমাম আমাদের ইমপ্লিমেন্ট প্ল্যান নিয়ে নামতে হবে। এবং আরেকটা বিষয় হলো অবশ্যই ওই রোড সিস্টেমটা নির্মাণ করার জন্য ফান্ডের পরিমাণটা অ্যাভেলেবেল থাকতে হবে। তারপরে এটা হলো প্ল্যানিং এ হাইওয়ে নেটওয়ার্ক ফর সেফ। অবশ্যই অনেক উপরেই বলছি যে সেফ থাকতে হবে, ইফিসিয়েন্ট অবশ্যই কার্যকরী থাকতে হবে, এবং ফাস্ট মুভমেন্ট, মুভমেন্টটা অবশ্যই দ্রুত হবে। কাদের? যেটা পিপল এবং গুডস। ঠিক আছে, তারপর হলো প্ল্যানিং ফর ফিউচার ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টিসিপেটেড ট্রাফিক নিডস ফর এ স্পেসিফিক ডিজাইন পিরিয়ড। তার মানে আমাদের এখানে বলা চলে যে আমাদের এন্টিসিপেটেড বলতে বোঝাচ্ছে যেমন ভবিষ্যতে, অর্থাৎ যে ট্রাফিক বাড়বে, সেই ট্রাফিক এর মানে কতগুলো বা হতে পারে, তার উপর আসলে বিচার বিশ্লেষণ অথবা সার্ভে করে মানে কত যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, ওয়ে আছে, সেগুলো আমাদের ডেভেলপ করতে হবে। তো সেটা আমাদের এখনই করে রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে সেই জিনিসটা আমরা ডেভেলপ করার মাধ্যমেও বাড়াইতে পারি। প্লাস হলো এখন আমরা করে রাখতে পারি যাতে ভবিষ্যতে যে ট্রাফিক গুলা থাকবে বা ট্রান্সপোর্টেশনের যে ভেহিকেল গুলা থাকবে, সেগুলো যেন অবশ্যই সেখানে চলাফেরা করতে পারে, এরকম একটা ডিজাইন অথবা এরকম একটা প্ল্যান নিয়ে আমাদের কি করতে হবে, আগাতে হবে। তারপর হলো কিপিং দা ওভারঅল কস্ট অফ কনস্ট্রাকশন এন্ড মেইনটেনেন্স অফ দ্য রোডস টু এ মিনিমাম। তার মানে হলো এখানে বলছে যে কস্ট মিনিমাইজেশন করা। অবশ্যই আমাদের সেই প্ল্যান থাকতে হবে যে এমন ভাবে আমরা করবো যেন কস্টটা মিনিমাম থাকে। তাই ইফ দ্য রোড সিস্টেম ক্যান নট বি কনস্ট্রাক্ট উইথ অ্যাভেলেবল ফান্ড, যদি অ্যাভেলেবল ফান্ডের মাধ্যমে আমাদের কনস্ট্রাক্ট না করা যায়, তাহলে ফেস্ট প্রোগ্রাম, অর্থাৎ আমাদের ধাপে ধাপে বিষয়টাকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা সেটা প্ল্যান নিয়ে নামতে হবে। যে আমাদের অ্যাভেলেবেল ফান্ড নাই, তাহলে আমাদের কি করতে হবে, খুব ধাপে ধাপে, যে আমি একটা করলাম, পরে আবার পরের বছর আরেকটা পার্ট আমরা করলাম, মানে এভাবে ধাপে ধাপে আমাদের আহ বিষয়গুলো যেন করা যায়, রোড নির্মাণ বা আদার্স যে ট্রান্সপোর্টেশনের বিষয়গুলো, সেগুলো করা যেতে পারে, সেই প্ল্যানিং করতে হবে। তার মানে প্ল্যানিং এর এই উদ্দেশ্যগুলোই আমাদের দিলেই মোটামুটি সব উদ্দেশ্য পরিপূর্ণ হবে। আর একটা পরের প্রশ্নটা হলো, হোয়াট আর দ্য সার্ভিস রিকোয়ার্ড ফর হাইওয়ে প্ল্যানিং। তার মানে হাইওয়ে প্ল্যানিং এর ক্ষেত্রে মানে আমাদের প্ল্যানিং তৈরি করার জন্য আসলে কি কি সার্ভে, শুধু মানে হাইওয়ে তৈরি করার ক্ষেত্রে না, শুধু প্ল্যানিং করার জন্য যে আসলে সার্ভে গুলো করা হয়, সেটা যদি দেখি ম্যাপ স্টাডি আমাদের এখন বর্তমানে গুগল ম্যাপ আছে, এর আগে ছিল বিভিন্ন ধরনের সার্ভে ম্যাপ, যে ক্যাডাস্ট্রিয়াল সার্ভে, সিএসআরএস, এগুলো আছে, ব্রিটিশরা করে গেছে। তো ম্যাপ স্টাডির মাধ্যমে করতে পারি। তারপর হলো রিকনেসাইন্স সার্ভে। রিকনেসাইন্স সার্ভেটা বলতে হলো এরকম বলেছে ওভারলুক সার্ভে, অর্থাৎ আমাদের পরিদর্শনের মাধ্যমে, মানে ওভারলুক যে সার্ভেটা করা হয় আসলে ওখানে কোন এক পার্সন ওভারলুকের মাধ্যমে যে কোন জায়গা দিয়ে আসলে আমাদের ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিস বা নির্মাণ করা হলে আহ, সুবিধা হবে, সেই জিনিসগুলো ওভারলুকের মাধ্যমেও সার্ভে করে। তারপর হলো প্রিলিমিনারি, পরে এরপরে যায় প্রিলিমিনারি সার্ভেটা করে বিভিন্ন ধরনের ডাটা উপাত্ত এগুলো নিয়ে করা হয়। তারপর ডিটেল সার্ভে, একেবারে পুরো পরিপূর্ণ সার্ভের মাধ্যমে আমাদের আসলে প্ল্যানিংটা সাজাতে হয়, যে আসলে কি রোড সিস্টেমটা কিরকম হবে এবং কিভাবে আসলে রোড নির্মাণ এবং ইমপ্লিমেন্ট করা যায়। তারপর যদি দেখি যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য সিলেকশন অফ অ্যালাইনমেন্ট। তার মানে আমাদের কি কি ফ্যাক্টরস গুলা কাজ করে আমাদের অ্যালাইনমেন্ট সিলেকশনের জন্য। যদিও অ্যালাইনমেন্ট বিষয়টা হলো মেবি আমি পরে হয়তো সংজ্ঞাটা দিয়েছি, যে অ্যালাইনমেন্টটা হলো আমাদের যে রাস্তাটা যাবে, সেই রাস্তার সেন্টার লাইন যদি আমরা যোগ করি, তার মানে আমাদের এটা কি করতে হবে, প্ল্যানিং এ সাজাতে হবে। আসলে আমার রাস্তা ওই বরাবর যাবে, তাহলে আমাদের সেন্টার লাইন যদি পয়েন্ট গুলো যদি আমরা যোগ করেছি, সেই যোগ সেন্টার লাইনটাই আমাদের বলতে পারি অ্যালাইনমেন্ট। তো সেই অ্যালাইনমেন্ট গুলো আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে, এখানে যদি দেখি যে টাইপ অফ ট্রাফিক, আমাদের কি ধরনের ট্রাফিক ওই আহ, রাস্তায় আসলে চলাফেরা করবে, সেটা করে। তারপর হলো ভলিউম অফ ট্রাফিক, মানে আমাদের কত সংখ্যক আসলে ট্রাফিক চলাফেরা করতে পারে। তারপর টোপোগ্রাফিক্যাল ফিচার্স অফ দ্য এরিয়া, তার মানে ওই এরিয়ার টোপোগ্রাফিক্যাল ফিচার্স, মানে হলো কি পরিমাণ নদী নালা, পাহাড়, তারপর মরুভূমি কিনা মালভূমি কিনা, এই বিষয়গুলো আসলে টোপোগ্রাফিক্যাল ফিচারের মাধ্যমে জানা যায়।
তারপর হলো জিওলজিক্যাল কন্ডিশন, তো ওই এলাকার মাটির যে কন্ডিশন গুলো কিরকম। যে আমাদের আমাদের দেশেই তো মাটির বিভিন্ন রূপ দেখা যায়, যে উত্তরাঞ্চলের মাটি একরকম, দক্ষিণাঞ্চলের মাটি একরকম, আবার চিটাগাং হিলস এরিয়ার মাটি অন্যরকম। তার মানে জিওলজিক্যাল কন্ডিশন আমাদের দেখতে হবে। তারপর হলো ফ্লাড এরিয়া, আমাদের ফ্লাডস এরিয়া মানে ওই এলাকার ফ্লাডস আসে কিনা এবং কি ধরনের ফ্লাডস আসে সেগুলো আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে, বা এই ধরনের বিষয়গুলো আসলে ইনফ্লুয়েন্স করে আমাদের অ্যালাইনমেন্ট গুলাকে। হুম। তারপর হলো ক্যানেল, রিভার অর রেলওয়ে ক্রসিং, অর্থাৎ খাল থাকতে পারে, নদী থাকতে পারে এবং রেলওয়ে ক্রসিং থাকতে পারে। সেগুলো আসলে আমাদের এই অ্যালাইনমেন্টকে ইনফ্লুয়েন্স করে। তারপর হলো এক্সিস্টিং রাইট অফ ওয়ে, আমাদের আগেই যদি কোনো একটা রাইট অফ ওয়ে থাকে তাহলে সেটাই আসলে ওই দিকেই ফলো করা হয় আসলে আমাদের রোডটাকে নেওয়ার জন্য। তারপর হলো প্রপার ড্রেনেজ আছে কিনা সেটা আমাদের বিবেচনায় থাকতে হয়। তারপর হরাইজন্টাল কার্ভ গ্রেডিয়েন্ট, পলিটিক্যাল এন্ড আদার কনসিডারেশন থাকবে, আর্থ ওয়ার্ক অ্যান্ড ব্যাক ফিলিং। তার মানে আমাদের কি করতে হয়, একটা রোড নির্মাণ করার জন্য আসলে ব্যাক ফিলিং অথবা আর্থ ওয়ার্ক, আর্থের আর্থের যে কাজ সেগুলো আসলে করতে হয়। তারপর অব্লিগেটরি পয়েন্ট, বিভিন্ন অব্লিগেটরি পয়েন্ট থাকে, যেমন আসলে মসজিদ থাকে, মন্দির থাকে, স্কুল থাকে বা আদার্স প্রতিষ্ঠান থাকে। এছাড়াও যে পুকুর থাকতে পারে, এগুলো আসলে অব্লিগেটরি পয়েন্ট। স্টেবিলিটি অফ স্লোপ, আমাদের যে রোডটা নির্মাণ করবো তার যে স্লোপ স্টেবিলিটি, আসলে স্লোপ স্টেবিলিটি একটা আমাদের অধ্যায় আছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার মানে আমাদের যে স্লোপটা থাকবে সেই স্লোপটার স্টেবিলিটি কতটুকু সেটা আসলে আমাদের ইনফ্লুয়েন্স করে আসলে আমাদের রোড অ্যালাইনমেন্ট সিলেকশনের জন্য। পরে যে প্রশ্নটা, সে প্রশ্নটা একটা বিশেষ আসছে, সেটা হলো আমাদের যে দেশীয় আহ, যে রোড নির্মাণ করে বা রাস্তা নির্মাণ করে, হাইওয়ে, সেগুলো আসলে কাদের আন্ডারে থাকে, অথবা বলতে বোঝাচ্ছে আসলে কারা একটা তত্ত্বাবধান করে বা ওনারশিপ বা রেসপন্সিবিলিটি কাদের দায়িত্বে থাকে। সেটাই মূলত এখানে বলা আছে, যে ক্লাসিফাই রোডস এন্ড হাইওয়ে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ক্লাসিফিকেশন সিস্টেম। তো এখানে আমাদের ছয়টা ক্লাসিফাই আমরা করতে পারি। ফার্স্ট হলো ন্যাশনাল হাইওয়ে, যেটা আছে আমাদের ন্যাশনাল হাইওয়ে করে কি, যে আমাদের কোনো ডিস্ট্রিক্ট থেকে আহ, আমাদের যে ক্যাপিটাল ঢাকাতে কানেক্ট করে, সেটা আসলে নির্মাণ করে কারা, একটা রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এটা নির্মাণ করে থাকে এবং এদের রেসপন্সিবিলিটি তাদের। তারপর হলো রিজিওনাল হাইওয়ে, এটা আসলে কানেক্ট করা হলো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স কে আমাদের যে বিভাগীয় হেডকোয়ার্টার আছে বা বিভাগের সাথে, সেটা আসলে রিজিওনাল হাইওয়ে বলা হয়। সেটাও আসলে ওনারশিপ হলো রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। তারপর হলো ডিস্ট্রিক্ট রোড অথবা জেলা রোড, যেটা সেটা আমাদের কানেক্ট করে উপজেলা হেডকোয়ার্টার্স থেকে আমাদের জেলা হেডকোয়ার্টার্স, সেটাও দেখে আসলে রোডস এন্ড হাইওয়ে। এবং কিছু কিছু ক্ষেত্রে এলজিইডিও মানে এখন হয়তো এই বিষয়গুলো দেখে। তারপর হলো উপজেলা রোডস, উপজেলা যে রোডস গুলো আছে সেগুলো আসলে কানেক্ট করে আমাদের গ্রোথ সেন্টার থাকে, বিভিন্ন ধরনের উৎপাদন মুখী যে প্রতিষ্ঠান গুলো আছে সেইগুলোকে আসলে আমাদের উপজেলার সাথে কানেক্ট করে থাকে। তো সেগুলো আসলে দেখে এলজিইডি। তারপর হলো ইউনিয়ন রোড, ইউনিয়ন রোড মূলত হলো ইউনিয়ন হেডকোয়ার্টার থেকে উপজেলা হেডকোয়ার্টার পর্যন্ত যে কানেক্ট করে, সেগুলো দেখে এলজিইডি। ভিলেজ রোড, আমাদের ভিলেজে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে রোড গুলো থাকে সেগুলো দেখতে থাকে এলজিইডি। তারপরে হলো মেন, হোয়াট আর দ্য মেইন ক্লাসিফিকেশন অফ কান্ট্রিজ রোড। তার মানে আমাদের এখানে রোড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যদি দেখি, মানে বিভিন্ন ক্লাসিফাই বা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায় এটা। মানে অ্যাকর্ডিং টু দ্য ট্রাফিক ভলিউম, আমাদের ট্রাফিকের সংখ্যার উপর নির্ভর করে। সেটা হলো হেভি, মিডিয়াম, লাইট ট্রাফিক। মানে কোনো কোনো জায়গায় হেভি ট্রাফিক, যেমন আমাদের ঢাকা অঞ্চলে প্রচুর পরিমাণে যানজট থাকে, মানে হেভি ট্রাফিক। মিডিয়াম ট্রাফিক হয়তো অন্যান্য জেলা শহরের দিকে থাকতে পারে, এবং লাইট ট্রাফিক যে জায়গায় গ্রাম অঞ্চল বা আদার্স যে জায়গায় জনসংখ্যা খুব কম, আহ, যে হাওর, এই অঞ্চলগুলোতে আসলে লাইট ট্রাফিক রোড নির্মাণ করা হয়। তারপরে অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল এরিয়া, জিওগ্রাফি অথবা লোকেশন আছে, এটা এরা সহজ, যেমন রুরাল রোড এবং আরবান রোড, গ্রাম্য রোড এবং শহরের রোড। অ্যাকর্ডিং টু ফাংশন আছে, ফাংশন আছে এটা একটু ইম্পর্টেন্ট। ফাংশন আসলে কিভাবে রোড গুলোকে নির্মাণ করা হয়, একটা এর আগে আমরা আলোচনা করছি, সেগুলো আসলে ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে, উপজেলা রোডস, ইউনিয়ন রোডস এন্ড ভিলেজ রোডস। তার মানে এটাই ফাংশন ওয়াইজ আমাদের নির্ভর। পরবর্তী যে প্রশ্নটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার অনেকবার আসলে আমাদের বিভিন্ন পরীক্ষায় আমরা আসতে দেখছি। সেটা হলো যে ড্র দ্য সিমেট্রিক রিলেশনশিপ বিটুইন অ্যাক্সেস এন্ড মুভমেন্ট ফাংশন অফ স্টেট। তো এটা আসলে ড্র করতে হয়, এবং আমি প্রথম দিকে যখন এটা দেখি অনেকবারই শুধু মুখস্থ করে যাই ড্র করতেছে, আসলে আহ, বিষয়টা বুঝি না আসলে কি বলছে। তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এবং বুঝে বুঝে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে আমাদের একবার আসলে বুঝলেই পরবর্তীতে যে কোনো সময় যে কোনো পরীক্ষা আসলে আমরা এটা সহজেই অ্যান্সার করতে পারবো। তো এখানে যদি আমরা দেখি যে রোডের নামগুলো, তাহলে এখানে প্রথমে মানে বলা আছে যে কেয়ালডিসাক, কানাগলি, অর্থাৎ আমাদের বিভিন্ন শহরের ক্ষেত্রে যে যে গলিগুলোর শেষে অর্থাৎ বন্ধ থাকে, মানে আর যাওয়ার পথ থাকে না, ওই ধরনের গলি। এটা একেবারে
যে বলেই বলা হয় যে একটা রাস্তা আছে যেখানে কয়েকটা বাসা আর পর কোনো সামনে যাওয়ার জায়গা নাই, ওটাকে ক্যালিস এবং পাবলিক লেন। আরো মানে ওইভাবেই, যেটা হয়তো যাওয়ার জায়গা থাকে মানে তাও ছোট ছোট গলিগুলা বলা হয়, তার মানে এটাই ক্যালিস এবং পাবলিক লেন। তারপর লোকাল, কালেক্টর, মাইনর আর্টেরিয়াল, মেজর আর্টেরিয়াল। তাহলে এগুলো হলো যে আবার বলা চলে যে যে আমাদের হাইওয়ে বলি, সেই হাইওয়ে গুলো এরকমের যে কালেক্টর, মাইনর আর্টেরিয়াল, মেজর আর্টেরিয়াল। এরপর আছে যে এক্সপ্রেসওয়ে এবং ফ্রিওয়ে। আমাদের দেশে ফ্রিওয়েটা নাই, আমাদের দেশে এখনো এক্সপ্রেসওয়ে আছে। আমাদের আমাদের আহ এই যে ভাঙা থেকে, সরি, ঢাকা থেকে ভাঙা যে এক্সপ্রেসওয়ে, সেটা এছাড়া আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। তো এখানে আমরা যদি দেখি, এখানে দুটো আসলে এক্সিস এর মাধ্যমে এখানে ই করছে, যে নিচের যে এক্সিস যেটাকে যদি আমরা এক্স এক্সিস হিসেবে কল্পনা করি, আর এর পাশের এক্সিসটা যদি ওয়াই এক্সিস কল্পনা করি, তাই এক্স এক্সিস আমাদের মুভমেন্ট ফাংশন, অর্থাৎ গাড়িটা আসলে আহ, আহ, মানে আমাদের যে গাড়িগুলো তার স্পিড কিরকম বা তাদের মুভমেন্টের ধরন কিরকম সেটা আসলে চিহ্নিত করে। আর ওয়াই এক্সিস আসলে অ্যাক্সেস নেই আমাদের, আহ, যে সেই গাড়িগুলোর কোন রোডে অ্যাক্সেস আছে সেটা আসলে ডিপেন্ড করে সেই আহ, মানে আমাদের এই গ্রাফের মাধ্যমে আমরা আসলে দেখতে পারি। যে প্রথমে যদি দেখি যে কেএলডিসি অথবা পাবলিক লেন একেবারে উপরে একটা বিন্দু আকারে দেখানো আছে। তো এখানে যদি দেখি এই ইতে, যে নিচের দিকে তাকায়, সেখানে লেখা আছে নো থ্রো ট্রাফিক। মানে থ্রো বলতে হলে সেখানে দ্রুত গতির কোনো ট্রাফিক সেখানে থাকবে না, এটাই বলা আছে। যেমন এখানে আবার যদি আমরা আহ, বাম পাশে দেখি, সেখানে দেখা যাচ্ছে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস। তার মানে সেখানে আসলে যে কেউই ঢুকতে পারবে, মানে রেস্ট্রিক্ট থাকে না সচরাচর। যদিও বড় গাড়ি আসলে ওই কানাগলিতে ঢুকতে পারবে না, কারণ তাদের বাড়বে, কিন্তু আসলে রেস্ট্রিক্ট মানে বাধা প্রদানকারী কোনো সংস্থা সেখানে আসলে নাই। এটা আসলে বোঝাচ্ছে যে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস। পরবর্তীতে যে লোকাল, কালেক্টর, ট্রাফিক, এটা যখন আমাদের আসতে আসতে তখন দেখা যাচ্ছে আসলে আমাদের নিচের লেনটা যদি দেখি, তার মানে ওটা আমাদের দেখা যাচ্ছে যেদিকে যে ভাগ করে নিই, তাহলে দেখা যাবে যে ইনক্রিজ দ্য প্রপোর্শন অফ থ্রো ট্রাফিক। মানে কি, আমাদের যখন আহ ডানের দিকে আমরা আগাবো তখন আমরা দেখতেছি যে আসলে ওই রোড গুলাতে থ্রো ট্রাফিকের পরিমাণটা আসলে বেড়ে যায়। মানে তাদের যখন লোকাল স্ট্রিট থেকে আমাদের কালেক্টর স্ট্রিটে যাব, তখন আসলে সেখানে যে ভেহিকিল গুলো থাকে সেগুলো আসলে স্পিড গুলো সাধারণত বেশি পাওয়া যায়। তারপর কালেক্টর থেকে মাইনর আর্টেরিয়াল, মেজর আর্টেরিয়াল অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যেগুলো যাবে, তো সেইগুলাতে যখন যাব তখন আসলে স্পিডের পরিমাণটা আরো বাড়তে থাকে, এবং এক্সপ্রেস ওয়েতে গেলে তার স্পিড আরো বাড়তে থাকে, এবং ফ্রি ওয়েতে সেখানে আনরেস্ট্রিক্টেড স্পিড আসলে অনেক সময় অনেক দেশে আসলে ফ্রি ওয়ে থাকে, যেখানে স্পিড অনেক বেশি, যেমন 260 বা 50 এরকম কিলোমিটার পার আওয়ারে আসলে স্পিড থাকে। তো এটা যদি আমাদের আবার বাম পাশের সাথে তুলনা করি, সেখানে যদি দেখি যে সেখানে আমরা কি করছি, সেখানে যদি কিছু আমরা ভাগ করে নিই, সেখানে দেখা যাচ্ছে যে ইনক্রিজিং দ্য ইউজ অফ অ্যাক্সেস পারপোজ। তারা আমাদের ওই রোড গুলোকে অ্যাক্সেস অ্যাক্সেস পারপোজ বলতে বোঝাচ্ছে যে সেখানে আসলে আহ, মানে যখন আমাদের উপরের দিকে যায় মানে আমাদের কমতে থাকে, মানে অ্যাক্সেস গুলো আসলে বাড়তে থাকে। কিন্তু নিচের দিকে যদি আমরা দেখি, তাহলে নিচের দিকে অ্যাক্সেস গুলো কমতে থাকে, মানে ডিক্রিজিং দ্য ডিগ্রি অফ অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস পারপাস বলতে বোঝাচ্ছে যে আমরা এমন একটা রাস্তায় দাঁড়ালাম, সেখানে আসলে ওই যে দেখি আমরা মাঝে মধ্যে যাই একটা ভেহিকেলকে আমরা দাঁড় করে ফেলি, পার্কিং করে ফেলতে পারি। তার মানে কি, অ্যাক্সেস পারপাসের মধ্যে একটা হতে পারে পার্কিং। তার মানে আমরা পার্কিং করতে পারি বা রাখতে পারি বা আমরা চলাফেরা করতে পারি, সেক্ষেত্রে বোঝাচ্ছে যে একটা অ্যাক্সেস পারপাস। কিন্তু আমাদের যখন এক্সপ্রেস ওয়ে অথবা ফ্রিওতে যাবো, তখন আমাদের ওই রাস্তা আসলে পার্কিং করার কোনো অ্যাক্সেস থাকে না, দাঁড়ানোর মতো অ্যাক্সেস থাকে না। আবার এমনও আছে যে গাড়ির স্পিড খুব কম, সেই গাড়ি আসলে ওই এক্সপ্রেস ওয়েতে ঢুকতে পারে না। আবার এমন আছে যে অনেক অনেক জায়গায় বলা থাকে আসলে থ্রি হুইলার কোনো রাস্তা চলতে পারবে না। আবার এরকম বলা আছে যে আসলে সাইকেল চলতে পারবে না, রিক্সা চলতে পারবে না, বাইক চলতে পারবে না। মানে এই বিষয়গুলোর উপরে আসলে অ্যাক্সেসটা নির্ভর করে। তার মানে আমাদের যতই আসলে এক্সপ্রেস অথবা ফ্রিওয়ের দিকে যাবো, তখনই আমরা দেখা যাবো যে অ্যাক্সেস মানে তখন আমাদের কি থাকে, যে আমাদের কোনো সংস্থা থাকে, সেই সংস্থা আসলে আমাদেরকে বাধা প্রদান করে যে এইসব গাড়িগুলো আসলে ঢুকতে পারবে না, এইসব গাড়িগুলো ঢুকতে পারবে, সেইগুলো আসলে নির্ধারণ করে থাকে। তাহলে আমাদের এই জিনিসটা যদি এভাবে আমরা স্টাডি করি, তাহলে অবশ্যই সহজে আমাদের এই প্রশ্ন যখনই আসবে, যে পরীক্ষা আসবে, সেটা আমরা পারবো। তারপরে যদি আমরা পরের এটা দেখি, যে স্টেট দা ফাংশনাল ক্লাসিফিকেশন অফ হাইওয়ে। আমাদের এখানে যেটা পড়ছি সেটাই, যে আমাদের হাইওয়ের ফাংশনাল ক্লাসিফিকেশন। তো হাইওয়ের ফাংশনাল ক্লাসিফিকেশন এখানে আমাদের ওই যে মেজর আর্টেরিয়ালস দেখছি, ওটাই প্রিন্সিপাল আর্টেরিয়ালস বলা চলে।
আর্টেরিয়ালস, মেজর কালেক্টরস, মাইনর কালেক্টরস এবং লোকাল স্টেট। আমাদের হাইওয়ে, এখানে এক্সপ্রেসওয়ের কথাও বলে নাই, অথবা ফ্রিওয়ের কথাও বলে নাই, অথবা এরকম কানাগলি বা এর কথাও বলে নাই, কিন্তু আমাদের যেগুলো হাইওয়ে থাকে সাধারণত সেগুলো আসলে কয় ভাগে ভাগ করা যায় সেটা এখানে বলা আছে। তারপর হলো হুইচ অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর কনস্ট্রাকশন এন্ড মেইনটেনেন্স অফ রোডস, এটা আমরা আগে আলোচনা করছি আসলে কোন 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 রোড গুলা কারা রেসপন্সিবল দায়ী এবং কনস্ট্রাকশন করে থাকে। তারপর হোয়াট ইজ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম, হোয়াট আর ইটস ভেরিয়াস ফাংশনাল এলিমেন্টস, তার মানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি, আমাদের সিস্টেমটা নিয়ে আলোচনা করবো এখন এবং তাদের ফাংশনাল এলিমেন্টস গুলা কি কি। তো এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম আসলে আমাদের বিষয়টা হলো এরকম যে একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে, সেখানে থাকবে আমাদের আহ কি কি থাকতে পারে, যেমন আমাদের টার্মিনাল থাকতে পারে, অথবা যে লঞ্চ ঘাট করে সেটা যে সদরঘাট বলি আমরা, সদরঘাট থাকতে পারে। ট্রেনের জন্য সেখানে আমাদের কি থাকতে পারে, ট্রেনের জন্য আমাদের এই যে ট্রেনের হয়তো টার্মিনাল বলা চলে, বা যেটাই বলি না কেন, সেগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি। তারপর ওয়ে থাকবে মানে তোমার পথ, যেমন যদি আমরা গাড়ির জন্য অথবা ভেহিকেলের জন্য বলি সেখানে আমাদের রোডস থাকে, ট্রেনের জন্য রেল লাইন থাকে, তার মানে এই যে পথগুলো সেই পথগুলো থাকবে। তার মানে এটাই বলছি যে আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট সার্ভস টু মুভ পিপল অ্যান্ড গুডস কোয়ালিটি, তার মানে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে যে আমাদের আহ জন লোকজন এবং আমাদের যে গুডস গুলো আছে সেগুলা আমাদের মুভমেন্টের জন্য। তারপরে ট্রান্সপোর্টেশন সিস্টেম কনসিস্ট হবে আমাদের কি কি আসলে ট্রান্সপোর্ট কনসিস্ট করা হয়। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? রেসপন্স করেন। জি ভাই, জি ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আসছিল তো। যাই হোক, তার মানে আমাদের এখানে ফিক্সড ফেসিলিটিস থাকে। ফিক্সড ফেসিলিটিস মানে এই যে আচ্ছা সরি, যে আমাদের ফিক্সড ফেসিলিটিস ইন্টারসেকশন থাকে, ইন্টারসেকশন গুলো আমাদের পড়াবে পরবর্তীতে, যে আমাদের আসলে আম, যদি এরকম হয় যে আমরা ইন্টারসেকশন গুলো এমন এমন জায়গায় দেখি যে ট্রেন ক্রস করতেছে, তো সেখানে হয়তো এরকম আছে যে আমাদের ট্রেন নিতে যাচ্ছে উপরে, এটা আমাদের দেখা যাচ্ছে যে এতে গাজীপুরের সালনাতে এরকম একটা দেখছি ইন্টারসেকশন। তো এছাড়াও রোডের ক্ষেত্রে ইন্টারসেকশন থাকে, যেমন আমাদের ভাঙাতে ইন্টারসেকশন আছে, ওটা গ্লোবাল লিফট বলা হয়। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়। তারপর হলো সার্ভিস স্টেশন, আমাদের সার্ভিস স্টেশন বলা হয়, যেমন বাস স্টেশনের জন্য বাস স্টেশন, রেলের জন্য রেল স্টেশন। তারপর হলো যে লঞ্চের জন্য যেমন সদরঘাট, এগুলো যে স্টেশন গুলো থাকে। তার ফলো এন্টিটিস, আমাদের ফলো এন্টিটিস গুলো কেমন বলা হচ্ছে, কার্স, বাস, প্যাসেঞ্জার। তার মানে এটা হয়তো রোডের সাথে তুলনা করছে যে ফলো আমাদের কি কি আসলে আহ, গাড়ি থাকে, বাস থাকে এবং এটা প্যাসেঞ্জারও থাকে। আবার কন্ট্রোল কম্পাউন্ড থাকে, আমাদের কন্ট্রোল সিস্টেম থাকে। কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে আবার এরকম থাকে যে আমাদের এই যে আমরা বলি যে রোড লাইট প্লাস হলো আম, এই যে আমাদের যে সিগন্যাল গুলা থাকে সেইগুলো আসলে আমাদের এই যে কন্ট্রোল কম্পাউন্ড গুলো মানে থাকে। ফাংশনাল এলিমেন্টের ভিতরে তো আমি এর আগে আলোচনা করি, যেমন দি ওয়ে, দি ইউনিট অফ ক্যারিজ, মানে ইউনিট অফ ক্যারিজ বলতে এই যে এখানে বলছে কার, বাস, এগুলো আসলে ইউনিট অফ ক্যারিজ, মানে আমাদের যে মানে যাতে করে আমরা আসলে যাতায়াত করে থাকি। মোটিভ পাওয়ার ইউনিট, মোটিভ পাওয়ার ইউনিটটা যদি বলা চলে, এটা আসলে রেলের ক্ষেত্রে আমরা যদি সহজে তুলনা করি, যে ইউনিট অফ ক্যারিজ গুলো হলো আমাদের যে বগি গুলো থাকে, আর মোটিভ পাওয়ার ইউনিট থাকে যেটা আসলে আমাদের যে ইঞ্জিন যেটা থাকে সেটা আসলে, মানে তার মানে এই ইউনিট গুলো যদি থাকে তাই এটা। আর যদি টার্মিনাল, অর্থাৎ যেখানে যেখান থেকে আমরা আসলে মানে যাত্রা শুরু করি এবং যেখানে এসে যাত্রা শেষ হয়। তারপর হলো হোয়াট ইজ দ্য ট্রান্সপোর্টেশন অথবা হাইওয়ে প্ল্যানিং, তার মানে আমাদের হাইওয়ে প্ল্যানিং এর ক্ষেত্রে আগেও আমরা আলোচনা করছি। তার মানে হাইওয়ে প্ল্যানিং এর ক্ষেত্রে যদি আমরা করি, তার মানে এটার ক্ষেত্রে অবজেক্টিভস আছে, যে অবজেক্টিভস অফ রোড প্ল্যানিং সার্ভে, আমাদের যে প্ল্যানিং সার্ভে গুলো থাকে, ট্রান্সপোর্টেশন প্ল্যান, হাইওয়ে প্ল্যানিং ইজ দ্য মেথোডোলজিক্যাল প্রসেস। আমরা এটা এক ধরনের মেথোডোলজিক্যাল প্রসেস, আমাদের বিভিন্ন মেথডের মাধ্যমেই বা বিভিন্ন ধরনের তথ্য উপত্য সার্ভে, বিভিন্ন মেথডে সেইগুলো বিশ্লেষণ করে তারপর আমাদের কি করতে হয়, একটা প্ল্যান আমাদের দাঁড় করাতে হয়, এটাই আসলে হাইওয়ে প্ল্যানিং। যেমন এটাই বলছে যে প্রসেস অফ প্রিপেয়ারিং ফিজিক্যাল ফেসিলিটিস এন্ড সার্ভিস অফ আর মোডস ফর ফিউচার ট্রান্সপোর্টেশন, আমাদের ভবিষ্যতে যে আসলে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আসলে কিরকম হবে, বা ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বা ফেসিলিটিস সেগুলো কিরকম হবে, সেটাই আসলে আমাদের এই সাজাতে হয়। সেটাই বলা হচ্ছে যে এখানে মেথোলজিক্যাল প্রসেস, যেটা আমাদের তো প্রস্তুত করতে হয়। রোডস প্ল্যানিং সার্ভে অবজেক্টিভস, মানে সেখানে বলা এইটা বলা আছে যে টু অ্যাসার্টেইন দ্য রোড লেন্থ রিকোয়ারমেন্ট ফর স্পেসিফিক এরিয়া, আমাদের নিশ্চিত হতে হবে মানে যে আমাদের কতটুকু রোড দরকার।
সেটা আমাদের এখানে প্ল্যানিং এর মাধ্যমে জানা যায়। এবং আরেকটা হলো মাস্টার প্ল্যান। আমাদের রোডটা ডেভেলপ করা হয় বিভিন্ন জায়গায়, মাস্টার প্ল্যান বিভিন্ন সময়ের জন্য নেওয়া হয়, যেমন বিদ্যুৎ সেক্টরের জন্য মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে এবং যোগাযোগ সেক্টরের জন্য মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে। দেশ বলতে বোঝাচ্ছে যে সরকার কর্তৃক যেগুলো নেওয়া হয় এগুলো আসলে আমাদের প্ল্যানিং সার্ভের আসলে অবজেক্টিভ, মানে আমাদের প্ল্যানিং সার্ভে কেন করা হয় এগুলো আসলে তৈরি করার জন্য। তাহলে এক্সপ্লেইন ব্রিফলি দ্য প্ল্যানিং সার্ভে ফর এ হাইওয়ে প্রজেক্ট। তার মানে আমাদের কোন একটা হাইওয়ে প্রজেক্ট যদি আমরা নেই, সেখানে আসলে যে প্ল্যানিং সার্ভে গুলো কেন করে থাকি সেটাই আসলে বলা আছে যে আসলে যে আমাদের কেন করা হয় বা কি কি আসলে সার্ভে গুলো আমাদের করা হয় সেটা যদি আমাদের দেখে প্রথমে বলা আছে যে ফ্লো ফলোইং স্টাডিজ আর টেকেন ওয়েল কন্ডাক্টিং ফিল্ড সার্ভেস ফর কালেক্টিং ফ্যাকচুয়াল ডাটা। ফ্যাকচুয়াল মানে বলতে হচ্ছে যেটা প্রকৃত, আমাদের প্রকৃত ডাটা কালেক্ট করতে হয়। তো সেখানে আমাদের চারটা ভাগে ভাগ করছে, সেটা হলো কি ইকোনমিক স্টাডিজ, ফাইন্যান্সিয়াল স্টাডিজ, ট্রাফিক স্টাডিজ এবং ইঞ্জিনিয়ারিং স্টাডিজ। তার মানে একটা প্রজেক্ট মানে করার জন্য অবশ্যই কিছু সার্ভে করতে হয়। সেই সার্ভে গুলোর ভিতরে ব্রডলি ভাগ করছে চার ভাগে, যেটা হলো ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল, ট্রাফিক এবং ইঞ্জিনিয়ারিং স্টাডিজ। যেহেতু আমাদের ট্রান্সপোর্টেশন, সেহেতু আমাদের ট্রাফিক স্টাডিজটা অবশ্যই লাগবে। তো ইকোনমিক স্টাডিজ এর ভিতরে আবার যেগুলো আমাদের স্টাডি করতে হয় সেগুলো হলো পপুলেশন স্টাডিজ, মানে ওই এরিয়ার ভিতরে কত সংখ্যক পপুলেশন আছে সেটা আমাদের বের করতে হবে বা স্টাডি করতে হবে বা সার্ভে করতে হবে। তারপর ওই পপুলেশনের যে কি পরিমাণ ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, সেটা সার্ভে করতে হবে। পপুলেশন গ্রোথ ট্রেন্ড, আমাদের পপুলেশন আসলে কি পরিমাণ বাড়তেছে ওই এরিয়া বা কমতেছে কিনা সেটা আসলে আমাদের সার্ভে করতে হবে। প্রেজেন্ট ইন্ডাস্ট্রিজ এন্ড ফিউচার ট্রেন্ডস, তার মানে প্রেজেন্ট আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে বা ওখানে আছে কিনা সেটাও আমাদের সার্ভে করতে হবে, এবং ফিউচারে হতে পারে কিনা সেটা আমাদের এটা সার্ভে করে আমাদের নির্ধারণ করতে হবে। তারপর বলা আছে যে ফিনান্সিয়াল স্টাডিজ। ফিনান্সিয়াল স্টাডিজ বলতে হলো সোর্স অফ ইনকাম। আমাদের আসলে দেখতে হবে আসলে ওই এরিয়ার ভিতরে যারা থাকে তাদের ইনকামের সোর্স গুলো কি। তারপরে লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য পিপল, মানে ওখানের লোকজনের আসলে আহ, জীবন যাপনের মান কিরকম সেটা আমাদের স্টাডি করতে হবে। তারপরে ফিউচার ট্রেন্ডস ইন সোর্স অফ ইনকাম, আমাদের ভবিষ্যতে দেখতে হবে যে আসলে ওই অঞ্চলের লোকজনদের ইনকামের যে সোর্স গুলা ভবিষ্যতে আসতে পারে সেগুলো আসলে আমাদের ধারণা করে সার্ভে করে নিতে হবে। তারপরে ট্রাফিক স্টাডিজ। ট্রাফিক স্টাডিজের ভিতরে ট্রাফিক ভলিউম এন্ড ইটস ডিস্ট্রিবিউশন, আমাদের ট্রাফিক কি পরিমাণ আসবে এবং ডিস্ট্রিবিউশন কোন ধরনের, যেমন রিক্সা কতগুলা, বাইক কতগুলা থাকবে, বাস কতগুলা থাকবে, এগুলো আসলে ডিস্ট্রিবিউশন করতে হবে, যেমন কতগুলা হতে পারে। তারপর অরিজিন এন্ড ডেস্টিনেশন স্টাডিজ, এবং অরিজিন ডেস্টিনেশন স্টাডিজ বলতে বোঝাচ্ছে যেমন আমাদের কি দেখা যায় যে কোন একটা যাত্রী সে কোন অরিজিন থেকে শুরু করে এবং তার ডেস্টিনেশন কোথায়। এবং সকল ক্ষেত্রে দেখা হয় না তো, ম্যাক্সিমাম যে জায়গা থেকে যায় তো এরকম কয়েকটা অরিজিন এবং ডেস্টিনেশন আমাদের বের করতে হবে। তাই এটাই বলা হচ্ছে যে অরিজিন এবং ডেস্টিনেশন স্টাডি। মানে এটা আসলে নির্ণয় করে আরো কিছু কারণ আছে। যেমন ধরেন আপনার কোন পথটা আসলে বড় করতে হবে, কারণ ওই জায়গায় আসলে ট্রাফিকের পরিমাণটা কেমন সেটা নির্ণয় করা। আসলে সব পথ তো আর একরকম বা একই মানে মাপের হবে না বা একই সাইজের হবে না, সেটা আসলে নির্ভর করে যে অরিজিনাল ডেস্টিনেশন স্টাডির উপরও একটা খুব আহ অনেক বড় মাত্রায় নির্ভর করে। তারপরে ট্রাফিক ফ্লো প্যাটার্ন, আসলে ট্রাফিক আসলে কোন দিক থেকে কোন দিকে যায় সেটা আসলে স্টাডি করতে হবে। টাইম অফ জার্নি, আসলে জার্নির জন্য কতটুকু সময় দরকার হয়। এবং এক্সিডেন্ট স্টাডি, এটাও খুব একটা খুব উপকারী। আসলে অ্যাক্সিডেন্টের প্রবণতা কেমন এবং এটা যাতে কমে আসে সেটার জন্য সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। তারপর ইঞ্জিনিয়ারিং স্টাডির ক্ষেত্রে আছে টোপোগ্রাফিক্যাল সার্ভে অফ এরিয়া। তার মানে ওই অঞ্চলের টোপোগ্রাফিক্যাল ফিচার গুলা কি কি সেগুলো আসলে আমাদের সার্ভে করতে হবে। যে নদী নালা কিরকম আছে, পাহাড় পর্বত আছে কিনা, মরুভূমি কিনা, সেগুলো সার্ভে করতে হবে। সয়েল সার্ভে করতে হবে। তারপর সার্ভে করতে হবে রোড লাইফ, আমাদের রাস্তার যে আহ কত বছর ধরে ডিজাইন করি আর কি, সেটা আর কি এখানে বলা আছে রোড লাইফ স্টাডিজ। তারপর অ্যাভেলেবিলিটি অফ লেবার অ্যান্ড ম্যাটেরিয়ালস, আমাদের ওই এরিয়ায় মানে আমাদের যে লেবার সেটা পাওয়া যায় কিনা, অথবা দূর থেকে নিলে সেটার খরচ তো বেশি হয়ে যাবে। এবং ম্যাটেরিয়াল সেটা যদি ওই অঞ্চলে পাওয়া যায় তাহলে অবশ্যই সেটার দাম কম হবে। এবং যদি দূর থেকে নেওয়া লাগে তাহলে তো সেখানে অবশ্যই খরচ বেশি পড়বে। সেটা আসলে দেখতে হবে যে আসলে লেবার এবং ম্যাটেরিয়ালস এর অ্যাভেলেবিলিটি কেমন। তারপর এটা গেল আমাদের আসলে সাধারণ ক্ষেত্রে যে আলোচনা সেটা। এবং হাইওয়ে অ্যালাইনমেন্ট, এটা আমি আগেও মানে ধারণা দিছিলাম যে হাইওয়ে অ্যালাইনমেন্টের আসলে ফ্যাক্টর গুলা কি কি। তো আমরা এখন দেখবো হাইওয়ে অ্যালাইনমেন্ট। তো এখানে বলা আছে যে হোয়াট ইজ
What do you mean by highway alignment? Highway alignment কি, the position or layout of the central lane of the highway। আমরা যে হাইওয়েটা তৈরি করব, তার যে সেন্ট্রাল লাইনটা যদি আমাদের মাটিতে ফালাই দেয়, মানে মাটির উপর কল্পনা করি, তাহলে সেটাই হলো যে আমাদের অ্যালাইনমেন্ট। এটাই বলছে অন দ্য গ্রাউন্ড ইজ কল্ড দ্য অ্যালাইনমেন্ট। Simply, it is a direction through which the road will pass. It includes a straight path, মানে এটা সোজা পাথ থাকবে, তারপর কার্ভস, যে জায়গায় কার্ভ দরকার সে জায়গায় কার্ভস হবে, এবং হরাইজন্টাল ডেভিয়েশনও থাকবে। ঠিক আছে, এটা তোমার ফ্যাক্টরস, এটা আমরা পড়ছি। ফ্যাক্টরস কি, ফ্যাক্টর গুলো আমাদের হাই অ্যালাইনমেন্ট নির্ধারণের জন্য ইনফ্লুয়েন্স করে থাকে। তারপরে পরবর্তী প্রশ্নটা আসলে আমাদের আসছে একটা বিসিএস উপরের প্রশ্নটা বিসিএস অনেকবার আসছে, যে হোয়াট স্পেশাল কনসিডারেশনস আর নিডেড ইন হিল এরিয়াস এন্ড ডেজার্ট এরিয়াস। আমাদের হিল এবং ডেজার্ট এরিয়া আসলে হাইওয়ে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কি কি কনসিডার আসলে করতে হয়। অবশ্যই স্পেশাল যেগুলো আছে সেগুলো, যেমন স্টেবিলিটি কেমন আমাদের ওখানে, যদি আমরা পাহাড়ের কথা চিন্তা করি, সেটা আসলে আমাদের যে জায়গা দিয়ে রোডটা যাবে সেই জায়গাটার আসলে স্টেবিলিটি কেমন সেটা আসলে নিশ্চিত হতে হবে। ড্রেনেজ ফেসিলিটি কিরকম সেটাও আমাদের করতে হবে। যে জিওমেট্রিক স্ট্যান্ডার্ডস, আমাদের আসলে রোডটা কত বড় হবে, কত সাইজ হবে, কত মানে কি আহ, ওখানে যে কার্ভটা কিরকম হবে, সেখানের সুপার এলিভেশন কতটুকু হবে, এগুলো আসলে আমাদের বিবেচনা করতে হবে। তারপর জিওলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ এটা তো ওই, যেমন ওই মাটি কিরকম, মাটির যে গুণাগুণ, মানে সব অঞ্চলের মাটি, যেমন মরুভূমির মাটি অথবা আহ পাহাড়ের মাটি তো একরকম না তো। এছাড়া আমাদের সমতলের মাটিও তো একরকম, তার মানে ওইভাবে আমাদের কনসিডারেশন নিতে হবে। তারপর ডিপ কাটিং এবং হেভি ফিলিং, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কোনো জায়গায় ডিপ কাটিং করা যাবে না, এবং হেভি ফিলিংও করা যাবে না পাহাড়ে। তবে এবং এটা হেভি বিল্ডিংও করা যাবে না হয়তো মরুভূমিতে, কারণ অনেক সময় মরুভূমিতে মরু ঝড় হয়। সেক্ষেত্রে ঝড়ে হয়তো ডিপ কাটিং এর ক্ষেত্রেও সমস্যা, মানে আহ, বলা চলে যে ডিপ কাটিং করলে সেখানে ওটা ফিল হওয়ার সম্ভাবনা থাকে। আর হেভি ফিলিং এর ক্ষেত্রেও আসলে ঝড়ের আসলে সুবিধা ওখানে এমন হতে পারে যে আপনার আহ, ওখানে যদি বৃষ্টিপাত বেশি হয় এবং ওখানে মাটিটা আসলে, মাটি বলতে না, ওখানে বালি থাকে। বালির ক্ষেত্রে যে আম, মানে বলা চলে যে মানে স্টেনটা, সেই স্টেনটা আসলে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আসলে হেভি ফিলিং এর ক্ষেত্রে আসলে ওই যে স্লাইডিং হওয়ার ক্ষেত্রে বা ল্যান্ডস্লাইড বলতে পারেন, অথবা স্লো স্টেবিলিটির ক্ষেত্রে কম মানে স্টেন থাকে। আর আননেসেসারি কার্স এন্ড ডেভিয়েশনস, হিল রোড, মানে আমাদের পাহাড়ের রোডের ক্ষেত্রে যে মানে অপ্রয়োজনীয় যে কার্ভ গুলা থাকবে সেগুলো পরিহার করতে হবে, এবং ডেভিয়েশন হলো সেগুলো আসলে পরিহার করতে হবে। যতদূর সম্ভব আমাদের পরিহার করে আসলে আমাদের এই অ্যালাইনমেন্ট গুলা নির্ণয় করতে হবে। তো এখানে আসলে আমি একটা ফ্রেমওয়ার্ক দেখাইছি, যদিও এটা আসলে সহজে বোঝার বিষয় না। এটা আমরা যদি একটু চিন্তা করি যে আহ, আমাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন প্রসেসে হয়তো আমরা এটা করছি যে ক্রিটিক্যাল পাথ মেথড, অর্থাৎ আমাদের কোনো একটা প্রজেক্ট মানে কোন প্ল্যানে আসলে ইমপ্লিমেন্টেশন হয়, যে এই কাজ করার পরে পরের কাজ আসে। তো এখানে আসলে ওটা না, এটা প্ল্যানিং তৈরি করার ক্ষেত্রে, তো প্ল্যানিং তৈরি করার ক্ষেত্রে আসলে বিভিন্ন তথ্য পত্র নিয়ে করতে হয়। তো সেখানে আসলে ডাটাবেস সিস্টেমের মাধ্যমে আসলে করা হয়। তো এটা আসলে আমি যদি একটু এক্সপ্লেন করি, তাহলে হয়তো আপনি একটু, আপনারা একটু বুঝতে পারবেন যে এখানে কি করা হয়েছে। তো এখানে করা হয়েছে যে সোসিও এবং ইকোনমিক ল্যান্ড ইউজ ডাটাবেস, আমাদের বিভিন্ন তথ্য উপর নেওয়া হয়। এবং সেখানে আবার করা ট্রান্সপোর্টেশন সিস্টেম ডাটাবেস, আমাদের সিস্টেম ডাটাবেস আমাদের কি ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে সেটা নিয়ে আসলে আমাদের কি করা হয়। সরি, আমার স্লাইড দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি যেমন আমাদের কি পরবর্তীতে কি করতে হয়, যে গোলস অথবা অবজেক্টিভ সেট করতে হয়। গোলস এবং অবজেক্টিভ সেট হলে আমাদের বের করতে হবে আমাদের কি কি ধরনের ডেফিসিয়েন্সি অথবা অপরচুনিটিস আছে। মানে ডেফিসিয়েন্সি বলতে বোঝাচ্ছে আমাদের কোনো ঘাটতি আছে কিনা, এবং কোনো সুযোগ সুবিধাও আছে কিনা, সেটা আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এবং ডেভেলপমেন্ট অ্যানালাইসিস অল্টারনেটিভস, আমাদের যদি ডেফিসিয়েন্সি ঘাটতি থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে অল্টারনেটিভ করতে হবে আসলে ওই ঘাটতিটা পূরণের জন্য আদার্স কোনো কিছু আছে কিনা যেটা আমাদের পূরণ করতে পারে। তারপর হলো ইভ্যালুয়েট অল্টারনেটিভ, আমরা অল্টারনেটিভ গুলো মূল্যায়ন করতে হবে আসলে, যে আমরা অল্টারনেটিভ গুলো নিয়ে এসেছি
সেগুলো আমাদের আসলে যথোপযুক্ত কিনা সেটা মূল্যায়ন করতে হবে। তারপর কি করতে হবে, প্ল্যান ইমপ্লিমেন্ট করতে হবে, মানে প্ল্যান প্রস্তুত করতে হবে। এখন আছে, যদি এরকম হয় যে আমাদের প্ল্যান মানে প্রস্তুত করতে পারলাম না, যে প্ল্যানটা আসলে ফেল করলো, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের মেজর সিস্টেম পারফরমেন্সে যেতে হবে। আমাদের মেজর সিস্টেম পারফরমেন্স বলতে হলো যে আবার কি করতে হবে, সেটাকে রিভিউ করতে হবে। রিভিউ করতে পারি, এক হলো যে আমাদের যদি এরকম হয় যে ডেফিসিয়েন্সি, গোলস এবং অবজেক্টিভ ঠিক আছে, তাহলে আমাদের কি করতে পারি, সেটা আমাদের ডেফিসিয়েন্সি এবং এটাকে পরিবর্তন করতে পারি। যে ঘাটতি আছে সেগুলো যদি আরো ঘাটতি থাকে, সেটা আবার অ্যাড করে আবার কি করতে পারি, আবার পুনরায় মানে নিচের দিকে অর্থাৎ আমাদের পরবর্তী ধাপগুলো করতে পারি। আবার যদি এরকম হয় যে না আমাদের গোলসই সমস্যা আছে বা অবজেক্টিভে সমস্যা আছে, সেগুলো আমাদের আবার কি করতে পারি, গোলস এবং অবজেক্টিভ আবার সেট করতে পারি। সেটা তারপর আবার আহ পূর্বের ন্যায় আমাদের কি করতে পারি, পরবর্তী ধাপগুলো করতে পারি। আর এরকম হতে পারে যে না আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেটাবেজেই সমস্যা আছে, মানে শুরুতেই, তাহলে আমাদের আবার কি করতে পারি, আমি শুরু থেকেই করতে পারি। তার মানে এভাবে আমাদের কি করতে হয়, আসলে একটা প্ল্যান তৈরি করতে হয়। তো এটাই আসলে আমাদের এখানে বলা আছে যে আসলে প্ল্যানিং ফ্রেমওয়ার্ক কিরকম হয় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা পরবর্তীতে দেখবো যে হাইওয়ে জিওমেট্রিক্স। হাইওয়ে জিওমেট্রিক্স মূলত হলো আসলে আমাদের ওই আহ, দৃশ্যমান যে মানে আমাদের যে রাস্তা থাকে বা হাইওয়ে থাকে, সেখানে দৃশ্যমান অবজেক্টিভ গুলা, যে বা দৃশ্যমান অবজেক্টস গুলা কি, সেইগুলো আসলে আমাদের এখানে এই অধ্যায়ের পড়াশোনা। সেটা যদি আমাদের প্রথমে আমি একটা দেখাইছি, মানে প্রশ্ন দিয়েছে যে ড্র টাইপিক্যাল ক্রস সেকশন অফ টু লেন হাইওয়ে। তার মানে এখন আমাদের এখানে যেটা বলা আছে যে একটা টু লেন হাইওয়ে একটা ক্রস সেকশন আঁকতে বলছে। তো আমি এখানে একটা ক্রস সেকশন দিয়েছি। আপনার চাইলে এর সাথে ভালো মানের মানে বিভিন্ন ধরনের ফিচার দিয়ে সম্বলিত আরো ক্রস মানে আঁকতে পারবে। তো আমি এখানে দিয়েছি যে এখানে দুই লেন যেহেতু বলছে, আমি দুই লেনের একটাই দিয়েছি, যে এক মানে এক রাস্তা দিয়ে আসবে আর এক রাস্তা দিয়ে যাবে। তো এটা এটা মূলত হলো ক্যারিজওয়ে বলা হয় অথবা রোড উইড বলা হয়। এবং এটার আবার ক্রস স্লোপও থাকে, আমরা এটাও দেখবো একটু পরেই। এবং সেখানে আমাদের আরেকটা দেখা যায় যে বাইক লেন থাকবে, মানে দুই পাশে একটু বাইক লেন থাকবে, যে বাইক চলাচলের জন্য সেটা থাকতেছে। তো আমাদের বাইক লেন থাকবে। তারপর আমরা দেখেছি একটু স্লোপ, মানে ফর স্লোপ তারপর ব্যাক স্লোপ। যদিও এটা এখানে কি থাকে, এখানে আসলে আমাদের ওই যে বরফের থাকে, তারপর হলো ড্রেনেজ সিস্টেমের যে ব্যবস্থা সেটা থাকে। তো সেগুলো আসলে এখানে ডিমস ভলিউম, ডিস ভলিউম থাকে। তারপর হলো এটা মূলত বলা আছে ক্লিয়ার জোন। তো এই টোটালটাই হলো দেয়া। তো এটা হলো রাইট অফ ওয়ে, অর্থাৎ আমাদের টোটাল যে এটা আমাদের একেবারে যতটুকু জমি আমাদের আহ নিয়ে আসলে আমাদের ই করা হয়, রাস্তাটা তৈরি করা হয়, সেখানে সব ধরনের ফিচার আর কি থাকে। সেটাই মূলত আসলে এখানে বলা আছে রাইট অফ ওয়ে আর অফ দ্বারা। এটা আপনারা আরো ভালোভাবে বিভিন্ন ধরনের ফিগার দেখে আপনারা আঁকতে পারবেন। তারপর হলো দেয়া স্টেট দ্য ইম্পর্টেন্স অফ জিওমেট্রিক ডিজাইন। জিওমেট্রিক ডিজাইনের যে ইম্পর্টেন্স গুলো সেটা আমাদেরকে করতে হবে। তো ব্রিফলি ডিসকাস দ্য জিওমেট্রিক ডিজাইন এলিমেন্টস অফ দ্য হাইওয়ে। আমাদের কি কি ধরনের জিওমেট্রিক এলিমেন্টস গুলো আছে সেগুলো আসলে করতে মানে আমরা এখানে উল্লেখ করতে বলছে। তো আমাদের জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে ডিলস উইথ দ্য লেআউট অ্যান্ড ডাইমেনশনস অফ ভিজিবল ফিচার্স অফ দ্য হাইওয়ে। তার মানে আমাদের যে ফিচার্স গুলো আমাদের দেখা বা দৃশ্যমান, সেগুলো আসলে আহ, মূলত আসলে জিওমেট্রিক হাইওয়ে নিয়ে করা হয়। অফ দ্য হাইওয়ে সাচ এস হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্টস। তার মানে আমাদের কি হয়, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টস থাকে। হরাইজন্টাল বলতে হরাইজন্টাল কার্ভ, ভার্টিক্যাল বলতে ভার্টিক্যাল কার্ভ, সাইড ডিস্টেন্স এবং ইন্টারসেকশন, যেগুলো আমাদের আমি ইন্টারসেকশনের কথা বলছি, যেরকমের ভাঙার যে ইন্টারসেকশনটা ক্লোভার লিফ, এবং এছাড়া আমাদের গ্রেড সেপারেট ইন্টারসেকশন আছে, সেগুলো আছে। তাছাড়া আমাদের রোটারি ইন্টারসেকশন আছে। তো এই ইন্টারসেকশন গুলা এগুলো আসলে সবই দৃশ্যমান। যে জিওমেট্রিক হাইওয়ে শুড বি ডিজাইন টু প্রোভাইড ইফিসিয়েন্সি ইন ট্রাফিক অপারেশনস উইথ ম্যাক্সিমাম সেফটি অ্যাট রিজনেবল কস্ট। তার মানে আমাদের
আহ, এমন রিজনেবল কস্টের ভিতরে আমাদের কি করতে হবে আসলে এগুলো ডিজাইন করতে হবে এবং তৈরি করতে হবে, যেগুলো আসলে আমাদের কি করবে, আমাদের সেফটি প্রদান করবে, ম্যাক্সিমাম সেফটি প্রদান করবে এরকম। তো আমাদের জিওমেট্রিক এলিমেন্টস গুলো কি, তো এইগুলো আসলে আমাদের পরবর্তীতে পড়ানো হবে। সেগুলো হলো ক্রস সেকশনাল এলিমেন্টস, ক্যাম্বার অথবা সুপার এলিভেশন, সাইড ডিস্টেন্স আছে, সাইড ডিস্টেন্সের মধ্যে হলো স্ট্যাটিক সাইড ডিস্টেন্স, ওভারটেকিং সাইড ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স। হরাইজন্টাল এলিমেন্টস ভিতরে আমি বললাম যেমন হরাইজন্টাল কার্ভ আছে, তারপর ভার্টিক্যাল এলিমেন্টস এর মধ্যে ভার্টিক্যাল কার্ভ, রোড ইন্টারসেকশনের কথা বলছি, তার মানে এগুলো সবই হলো আমি আগে আলোচনা করছি। তারপর ফ্যাক্টরস অফ থিং, এখানে আমি দুই ধরনের মানে দুইটাই আসলে করছি, আপনারা যে কোনো একটাই করতে পারেন, চুজ করতে পারেন। যেখানে বলা আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে, এখানে একই ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হাইওয়ে জিওমেট্রিক ডিজাইন। তো ডিজাইন স্পিড, এগুলো আমাদের কি করে, আমাদের যে জিওমেট্রিক ফিচার গুলো আছে সেগুলো ডিজাইনের ক্ষেত্রে আমাদের ডিজাইন স্পিড দরকার হয়। টোপোগ্রাফি কেমন সেটা আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। তারপর ট্রাফিক ফ্যাক্টরস কি রকমের, ভলিউম এবং ক্যাপাসিটি ফ্যাক্টর, মানে আমাদের ওখানে যে রাস্তা বা রোড তৈরি করবো তার ক্ষেত্রে সেখানে মানে গাড়ির সংখ্যা কতটুকু এবং তাই সে গাড়ির সংখ্যার ক্যাপাসিটি মানে ধরবে কিনা সেটাও আমাদের ফ্যাক্টরস নিয়ে আসতে হবে। ইনভারমেন্টাল এবং আদার্স ফ্যাক্টর, যদি বললাম যে সোলার আছে কিনা আমাদের, এই যে যদি হয় এরকম যে কোস্টাল এরিয়া সেখানে সাইক্লোনের থাকবে, তারপর আমাদের উত্তরাঞ্চলে বন্যা হয়, সেই বন্যা হয় কিনা বা বৃষ্টিপাত কেমন সেগুলো আসলে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো এগুলোই নিচে হওয়া ঠিক একই রকমের সবগুলোই আছে, কিছু বাড়তি আছে যেমন ফাংশনাল ক্লাসিফিকেশন, তারপর হলো ডিজাইন আওয়ারলি ভলিউম অ্যান্ড ভেহিকেল মিক্স, তারপর হলো ডিজাইন স্পিড, ডিজাইন ভেহিকেল, ক্রস সেকশন অফ দ্য হাইওয়ে, লেন্স, শোল্ডার, মেডিয়ান্স, প্রেজেন্স অফ হেভি ভেহিকেল, আমাদের কি ধরনের হেভি ভেহিকেল আছে সেটা আমাদের করতে হবে। তারপর টোপোগ্রাফি, অ্যাভেলেবেল ফান্ডস আছে কিনা, সেফটি এবং সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তারপর ডিজাইন স্পিড কি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মূলত বিভিন্ন আহ, মানে ট্রান্সপোর্টেশনের বিভিন্ন মানে চ্যাপ্টারই ডিজাইন স্পিড সম্পর্কে থাকবে এবং ডিজাইন লাগবে। এবং ডিজাইন স্পিড হলো আমাদের আহ, রাস্তা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এটা আমাদের এই যে জিওমেট্রিক ফিচার গুলো আছে সেগুলো আসলে নির্মাণ করার ক্ষেত্রে খুবই প্রভাবিত করে। তো সেক্ষেত্রে ডিজাইন স্পিড এটা হলো আমাদের যে রাস্তা আমরা ডিজাইন করব সেই রাস্তায় সর্বোচ্চ অ্যালোয়েবল স্পিড, সেটাই মূলত আসলে ওই রাস্তার ডিজাইন স্পিড। অ্যালোয়েবল বা নট ওই রাস্তা সর্বোচ্চ উঠাইতে পারে এরকম না, অ্যালোয়েবল স্পিড মানে ওই স্পিড ধরে আমাদের ওই ফিচার গুলো ডিজাইন করা হয়। ডিজাইন স্পিড, the speed which can be allowed on a road without raising safety condition, আমাদের এমন একটা স্পিড করবো যেখানে আমাদের মানে সেফটি দরকার এমন কোনো বিষয় যেন রাইজ না ঘটে। এটাই বলছে যে আমাদের সেফটি দরকার এই ধরনের বিষয়টা যেন আর আম, না বাড়ে বা আদার্স কোনো ফিচার না দরকার হয়। তো সেটাই বলছে যে ওই স্পিডটা আসলে ডিজাইন স্পিড কি করে না যে আমাদের রাস্তাটা কিরকম তার উপর নির্ভর করে না, গুরুত্ব কি রকমের তার উপর নির্ভর করে না, এবং সারফেস কন্ডিশন কি রকমের রাস্তা তার উপর নির্ভর করে না। তার মানে এটা হলো ডিজাইন স্পিড এই বিষয়গুলো থেকে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। তার মানে ডিজাইন স্পিড আসলে ফ্যাক্টর মানে কে আসলে ইনফ্লুয়েন্স করে কারা, তার মানে সেটা হলো রোড উইড, আমাদের রোডের প্রশস্ততা কিরকম তার উপর নির্ভর করে ডিজাইন স্পিড। তার মানে ক্লিয়ারেন্স রিকোয়ারমেন্ট, আমাদের কি ধরনের ক্লিয়ারেন্স আছে, অর্থাৎ আমাদের যদি এরকম হয় যে রাস্তায় মানে বিভিন্ন ধরনের ট্রাফিক আছে যার স্পিড বিভিন্ন রকমের, তখন হয়তো কিরকম আমরা ফেস করি, আমাদের তখন হয়তো স্পিডের পরিমাণও কমে যায়, তার মানে তখন আমাদের ক্লিয়ারেন্সটা কম পাই, আশেপাশে গাড়ি থাকে সামনে গাড়ি থাকে, তার মানে এরকম ক্লিয়ারেন্স রিকোয়ারমেন্টস কিরকম সেটাও থাকতে হবে। তো রেডিয়াস অফ দ্য হরাইজন্টাল কার্ভ, আমাদের যে হরাইজন্টাল কার্ভ নির্ণয় ক্ষেত্রেও ডিজাইন স্পেস দরকার হয়। তার মানে সেক্ষেত্রে একইভাবে বলা যায় যে আমাদের যে কোন হরাইজন্টাল কার্ভ আসবে তখন আমাদের ডিজাইন স্পেসটা আসলে কিরকম হবে তার উপর নির্ভর করে। তারপর সুপার এলিভেশন এবং গ্রেডিয়েন্ট, আমাদের সুপার এলিভেশন আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আসলে ডিজাইন স্পেসটা আসলে কি প্রভাবিত করে। তারপর আরেকটা হলো সাইড ডিস্টেন্স। তো পরবর্তীতে আমি কয়েকটা টার্মের সংজ্ঞা দিছি, একটা হলো 85 পার্সেন্টাল স্পিড, একটা হলো 50 পার্সেন্টাল স্পিড, একটা হলো 98 পার্সেন্টাল স্পিড। তো পার্সেন্টাল স্পিড বলতে আসলে আমি যদি এরকম মনে করি যে 85 পার্সেন্টাল স্পিড বলতে যে একটা এমন একটা স্পিড মনে করে যে 50 কিলোমিটার পার আওয়ার। তার মানে 50 কিলোমিটার পার আওয়ার যদি 85% একটা স্পিড হয় তাহলে বলতে পারি যে এই 50 কিলোমিটার পার আওয়ারে 85% ভেহিকেল এর চাইতে কম অথবা ওই
স্পিডে চলাচল করে। আর 15%, তার মানে বাকি 15% কি করে, এই 50 কিলোমিটার উপরে স্পিডের উপরে সে চলাচল করে। তার মানে সেটা হইতে পারে 50, 52 হইতে পারে, 60 হইতে পারে, বা 80 হইতে পারে। তার মানে এই 85% তার মানে কি করে, ওর ভিতরে মানে ওর নিচে, মানে 50 কিলোমিটার পার আওয়ার এর নিচে, হয়তো বা 40 কিলোমিটার পার হইতে পারে, 30, 50 হইতে পারে, 45 হইতে পারে। তার মানে 85% কি করে এর নিচে থাকে, এবং 15% তার উপরে থাকে। সেম ভাবে একই 50 পার্সেন্টাইল স্পিড মানে কি, মানে 15 পার্সেন্টাইল স্পিড যদি এরকম হয় যে আমাদের 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের কি করা হয়, বলতে পারি যে 50% এই 20 কিলোমিটার পার আওয়ারের নিচে স্পিডে চলাচল করে। আর বাকি 85% এই 20 কিলোমিটার পার আওয়ারের উপরের স্পিডে সাধারণত চলাফেরা করে। ঠিক একইভাবে 98 পার্সেন্টের স্পিড একই রকমের আমরা এভাবে যদি বুঝতে পারি, তাহলে এভাবেই আছে। আপনার একটু দেখে নিলে উম, বুঝতে পারলে আসলে এটা লেখা যাবে আর কি। তারপরে এটা আমরা দেখি যে হট, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো আমাদের ফ্রিকশন আসলে কোথাও উৎপাদন হয়? ফ্রিকশন আমাদের যদি গাড়ি চলাচল করে, যে রাস্তাটা আছে সেই রাস্তার কানেক্টিভিটিতে আসলে আমাদের এখানে কি হয়, ফ্রিকশন উৎপাদন হয় যদি আমাদের এদিকে চলাফেরা। তাই সেই ফ্রিকশনের কোএফিসিয়েন্ট আছে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আমরা এটা আসলে মেকানিক্স অফ সলিড, সেখানে আসলে এই জিনিসগুলো সম্পর্কে পড়াশোনা করি। তো সেখানে আমরা যদি দেখি কি হয়, যে কোনো একটা বস্তু কোনো একটা সারফেসের উপরে আছে, সেখানে যদি বস্তুর ওজন অথবা ভর, মানে ওজন যদি W কেজি হয়, এবং সেখানে কি হয়, যে একটা নর্মাল ফোর্স, সেটা আমরা এন দ্বারা প্রকাশ করি, এরকম আমরা করে আসছি। এবং সেখানে কি হয়, যদি বস্তুটা কোনো একটা ফোর্স এদিকে টানা হয়, তাহলে তার বিপরীত দিকে, পি ফোর্স যদি টানা হয়, তার বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স উৎপন্ন হয়, এবং সেটা হলো যে বস্তুটা যে সারফেসে আছে তার আহ, যে সংস্পর্শে আছে সেই সংস্পর্শ। তাহলে আমাদের এই ফ্রিকশন ফোর্সটার ক্ষেত্রে যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, সেখানে আমরা কি করি, ছোট হাতের এফ অথবা মিউ দ্বারা প্রকাশ করি। সেটা আমরা কি জানি, যে মিউ ইজ ইকুয়াল টু আমাদের যে ফোর্স, ফ্রিকশন ফোর্স উৎপাদন হয়, বাই হলো আমাদের নর্মাল ফোর্স, অর্থাৎ এই যে এন। ঠিক আছে, এটা আমাদের কি করা হয়, মাঝে মাঝে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা আমরা ইউজ করি। তো সেটাই হলো এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কিসের উপর নির্ভর করে, এই সম্পর্কে আমরা নিচে আরো আলোচনা করব। যদি দেখি সেটা হলো টাইপ অফ রোড সার্ফেস, মানে রোড সার্ফেসটা কিরকম, সেটা যদি বিটুমিনাস সার্ফেসের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন একরকম, ওয়াটার বন্ড ম্যাকাডামে একরকম, সিমেন্ট কংক্রিটে একরকম, আর্থে একরকম, তার মানে টাইপের উপর আসলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নির্ভর করে। তাহলে পেভমেন্ট কন্ডিশন, কি ধরনের পেভমেন্ট, পেভমেন্টে যদি রফ হয় তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেশি, স্মুথ হলে কম, ওয়েট হলে একরকম, ড্রাই হলে একরকম। কন্ডিশন অফ টায়ার্স, এমনি কন্ডিশন অফ টায়ার্স, এটা মনে হয় টায়ারের উপর নির্ভর করে যে কন্ডিশন অফ টায়ার্স হবে, যেটাই হোক। তো এটা ব্রেক এফিসিয়েন্সির উপর নির্ভর করে, অর্থাৎ আমাদের যে গাড়ির যে ব্রেকটা কিরকমের, মানে তার ইফিসিয়েন্সি কিরকমের, সেটার উপর নির্ভর করে। টায়ার টায়ার প্রেশারের উপর নির্ভর করে। লোড অন টায়ার্স, মানে আমাদের টায়ারে কি ধরনের লোড আসে, মানে কতটুকু লোড আসে, সেটার উপর নির্ভর করে। স্পিড অফ দ্য ভেহিকেল, ভেহিকেল স্পিডের উপর নির্ভর করে। টাইপ অফ স্কিড, আমাদের স্কিড, স্কিড সম্পর্কে আমরা নিচেই জানবো, যে কি ধরনের স্কিড আসে, সেটার উপর নির্ভর করে। তারপর টেম্পারেচার অফ টায়ার্স এন্ড পেভমেন্টস, আমাদের টায়ারের টেম্পারেচার কিরকমের এবং পেভমেন্টেরও টেম্পারেচার কি, তার উপর আসলে আমাদের যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে ফ্রিকশন আসলে তার উপর নির্ভর করে। তো এখন যদি দেখি যে নিচে এটা একটা প্রশ্ন দিচ্ছে, যে এটা খুব একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে, যে রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ স্কিড অ্যান্ড স্লিপ, হাউ স্কিডিং অকার্স, কম্পেয়ার বিটুইন স্কিড অ্যান্ড স্লিপ। তার মানে স্কিড, স্কিড হলো যদি আমাদের একটা গাড়ি ব্রেক করে, তার মানে স্কিডটা সংঘটিত হয় সবসময় ব্রেক করার সময়। ব্রেক করার পরে সেই চাকা তো থেমে, মানে ব্রেক করে মূলত হলো চাকার ঘূর্ণনকে থামানোর জন্য। তার মানে ঘূর্ণন ওই অবস্থায় যখন না ঘুরে চাকা পথ অতিক্রম করে। তার মানে আহ স্কিডটা হলো যে আমাদের অনেক ক্ষেত্রে আসলে আমরা মনে করি যে আসলে এটা মনে হয় স্লিপ, না, এটা হলো বইয়ের ভাষায় স্কিড, মানে আমরা মানে নিজেদের ভাষায় হয়তো স্লিপ মনে করি। স্লিপটা আসলে ভিন্ন। এটা আমরা যদি আবার একটু দেখি, যে স্কিডটা হলো যে আমাদের চাকাটা ঘুরবে না, কোনো রিভলভ হবে না, বাট সে পথ অতিক্রম করবে। এই ঘটনাটা ঘটে মূলত হলো থামার সময় অথবা ব্রেক করার সময়। মানে এটাই বলছি যে হুইল স্লাইড উইদাউট রিভলভিং ইজ নোন as skidding. In skidding, distance traveled by wheel on road is greater than the centrifugal movement of the wheel. তার মানে হুইলের যে
সেন্ট্রিফিউগাল মুভমেন্ট, অর্থাৎ ঘূর্ণন যে গতি, বা ঘূর্ণনের মাধ্যমে যে পথ অতিক্রম করে তার চাইতে কি করে, যে আমাদের স্কিডে যে পথ অতিক্রম করে সেটা বেশি। তবে হোয়েন ব্রেকস আর অ্যাপ্লাই, মানে ব্রেক যখন অ্যাপ্লাই করে, হুইলস গেট লক, মানে হুইলস কি হয়ে যায়, থেমে যায় বা লক হয়ে যায়। এন্ড স্টিল ইফ ভেহিকেল মুভস অ্যাহেড লংগিটিউডিনাল, তার মানে ভেহিকেল মূলত আসলে তার গতি জড়তার কারণে সামনে এগিয়ে যায়। এবং সেই যে যেটাই হয় সেটা আসলে কিরকম হয়, যে আমাদের চাকাটা থেমে যায়, বাট সেটাই এটাই মাধ্যমে আসলে কি করে, সামনের দিকে এগিয়ে যায়। এটা আসলে বলছি। তবে স্লিপটা স্লিপটা হলো যখন আসলে আমাদের গাড়িটা স্টার্ট করে, ঠিক সেই মুহূর্তে আসলে ঘটে আসলে স্লিপ। যে স্লিপিং ইজ অ্যাকচুয়ালি অপোজিট ফেনোমেনন টু স্কিপিং, তার মানে অপোজিট ফেনোমেনন। তার মানে স্লিপ, স্কিপটা ঘটে যখন আমাদের গাড়ি থেমে যায়, কিন্তু স্লিপটা ঘটে যখন আমাদের গাড়িটা। স্ক্রিনে আসি না। কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, স্লিপটা ঘটে মূলত আসলে স্টার্টের সময়। তো এটা বলছে যে ইন স্লিপ ডিস্টেন্স ট্রাভেল বাই হুইল, তার মানে স্লিপটার ক্ষেত্রে কি হয়, যে আমাদের হুইল ঘুরতে থাকে, মানে চাকা ঘুরতে থাকে, কিন্তু পথ অতিক্রম করে না। বা অথবা চাকা ঘোরার চাইতে তার পথ অতিক্রমের মান কম, সেটাই তখন আসলে স্লিপ। তার মানে স্লিপ ডিস্টেন্স ট্রাভেল বাই হুইল অন রোড সারফেস ইজ অলওয়েজ লেস দ্যান দ্য সার্কামফারেন্সিয়াল মুভমেন্ট অফ দ্য হুইল। তার মানে আমাদের চাকা যতটা ঘুরে, বা যে দৈর্ঘ্যের, সরি, সার্কামফারেন্সিয়াল মুভমেন্ট ঘটে চাকার, তার চাইতে তার যে পথ অতিক্রম সেই মানটা কম, তখনই আসলে আমরা সেটাকে স্লিপ বলতে পারি। তার মানে এটাই আসলে নিচে কম্পারিজন বলা আছে, ঠিক একই রকমের। এটা আপনারা দেখে নেবেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয়তো কোনো পরীক্ষা আপনারা দেখবেন যে চলে আসছে। তারপর নিচে একটা আমরা ম্যাথমেটিক্যাল দেখবো, যে এখানে বলা আছে স্কিপ নাম্বার। স্কিপ নাম্বারটা আসলে যদি বলি, স্কিপ নাম্বারটা এখানে আমি নিচে লিখে দিই। স্কিপ নাম্বার হলো 100 × f। তা এফটা হলো আমাদের এখানে প্রথমে যখন বলছি, প্রথম যে বললাম যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, এফটা মূলত হলো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এটা আসলে এভাবেও লেখে যে মিউ দ্বারা। মিউ আর এফ এখানে একই। মানে এফ ইজ ইকুয়াল টু, আমি উপরেই দেখাইছি যে এফ ইজ ইকুয়াল টু হলো যদি F/n, অর্থাৎ কোন একটা বস্তু যদি কোন একটা সার্ফেসের উপর চলে, এবং সেটা যদি কোনো একটা পি বলে টানা হয়, এবং এখানে যদি তার ওজন যদি ডাব্লু হয়, তাহলে সারফেসের সাথে তার ইটা হবে এন। এবং যদি এই দিকে বস্তুটা চলে, তাহলে ফ্রিকশন হবে তার বিপরীত দিকে। তা তখন আমাদের যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এফ অথবা মিউ পাই, সেটা হলো F/n। তাহলে স্কিড নাম্বারটা হবে আমাদের 100 × কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অথবা আমরা যেটা দ্বারা প্রকাশ করি একই। তখন স্কিড নাম্বার হবে 100 × কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটাই। তো এখানে আমাদের কি করছে, যদি আমি এখানে এল দ্বারা যেটা বোঝাচ্ছি, এল আর এফ একই, বড় এফ। আমি যেটা ইউজ করছি সেটা এল ল্যাটারাল অথবা ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, এল নিয়ে আপনারা আবার একটু ঘাবড়ে যায়নি। তো আহ, এরপর একটা আমি ফিগার নিয়ে আসছি। ফিগারটা মূলত হলো সারফেসটা ঠিক কিরকমের সেটা আসলে নির্ভর করে। সেটা দেখানোর জন্য এখানে আমরা পাঁচ টাইপের সারফেস এখানে বলছেন, যে একটা হলো স্মুথ, ফাইন টেক্সচার, পরেরটা ফাইন টেক্সচার এবং রাউন্ডেড। দেখেন আপনার সার্ফেসটা দেখলে বুঝতে পারবেন যে একটার সাথে আর একটার ডিফারেন্ট কিরকম। পরেরটা হলো ফাইন টেক্সচার এবং গ্রিটি। পরেরটা হলো পোস্ট টেক্সচার এবং রাউন্ডেড। পরেরটা হলো পোস্ট টেক্সচার এবং গ্রিটি। তো এইখানে পরবর্তীতে একটা গ্রাফ দেখা আছে। তো এই গ্রাফ থেকে আমাদের নির্ণয় করতে হবে আসলে ওই রোডটা আসলে কি রকমের, স্মুথ না ফাইন টেক্সচার না পোস্ট টেক্সচার। তো এটা এখানে নির্ণয় করার জন্য এখানে আমাদের বাম পাশে, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর, সেটা হলো স্কিড নাম্বার, এবং এক্স এক্সিস বরাবর হলো স্লাইডিং স্পিড, বা স্কিডিং স্পিড যেটা মনে করি। অর্থাৎ আমাদের কোন একটা গাড়ি ব্রেক করার মুহূর্তে যে স্পিডটা থাকবে, অর্থাৎ গাড়িটা ব্রেক করছে, সে ব্রেক করার মুহূর্তে যে স্পিডটা থাকবে সেটাই হলো, তার মানে এটা বলা চলে যে ব্রেকিং মুহূর্তের স্পিড। ব্রেকিং করবে মানে ব্রেক করবে, মানে ব্রেক অ্যাপ্লাই করবে ঠিক মুহূর্তে, সেই মুহূর্তের স্পিডটা এখানে আমাদের। তো এখানে আমরা যদি দেখি যে আসলে যে স্পিড নাম্বার যদি 20 হয়, এবং ব্রেক করার মুহূর্তের স্পিড যদি হলো আহ 20 মাইল পার আওয়ার হয়, তাহলে এটা কি হয়, আমাদের এই স্থানে মিলিত হয়। তো এই স্থানের কাছাকাছি যে রেখাটা, সেই রেখাটা হলো কি 4 নম্বরের।
এই স্থানের কাছাকাছি রেখাটা হলো 4 নম্বরে। তার মানে এটা বলতে পারি যে ফোর্স টেক্সচার অর রাউন্ডেড সারফেস। তো এভাবে আমরা আসলে নির্ণয় করতে পারি। নিচে আমরা একটা ম্যাথ দেখছি, এই ম্যাথটা যদি আমরা করতে করি তাহলে আসলে আমাদের বুঝতে পারবো আসলে কিরকম নির্ণয় করতে হয়। তো এখানে বলা আছে যে এ 10,000 pound load is placed on 2 tires of a locked wheel tire। মানে কি লকড হুইল কখন হয়? যখন আমাদের ব্রেক অ্যাপ্লাই করে at a speed of 30 মাইল পার আওয়ার। তার মানে আমাদের তখন স্পিডটা ছিল 30 মাইল পার আওয়ার। এ ফোর্স অফ 5,000 পাউন্ড, তার মানে ইজ রিকোয়ার্ড টু মুভ দ্য ব্রেক। তার মানে আমাদের 5,000 যে লোড দরকার হয় আমাদের ডিভাইস বা অথবা ভেহিকল যেটাই বলি না কেন সেটাকে মুভ করার জন্য। রাইট দ্য স্কিন নাম্বার অফ দ্য সার্ফেস টাইপ অ্যাসুমিং দ্যাট দ্য ট্রিডেড টায়ার্স ওয়ার ইউজড। তো এখানে মূলত আসলে ডিভাইস বলতে বোঝাচ্ছে আমাদের আসলে এটা টেস্টিং, মানে আমরা যে এই মানগুলা নির্ণয় করি আসলে টেস্টিং এর মাধ্যমে, সেটা আসলে বোঝাচ্ছে যে আমাদের যদি ডিভাইসটাকে নড়াচড়া করতে হয় বা নড়াইতে হয় বা নড়ায় কত পড়ছে সেটা হলো দিয়ে 5,000 পাউন্ড। আমাদের ফ্রিকশনের ফোর্সটা হবে 5,000 পাউন্ড। কারণ এখানে কোনো ইনক্লাইন নাই, ইনক্লাইন থাকলে হয়তো এর মানটা ভিন্ন হইতো। এখানে ই আছে এন এর মান, যেহেতু ডাব্লুর মান আমাদের লোড কত 10,000 পাউন্ড, তাহলে এন হবে 10,000 পাউন্ড। দেখেন এইটুকু বুঝছেন কিনা যে আমাদের এটা হলো ইকুইলিব্রিয়াম সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তার মানে 10,000 পাউন্ড আর 5,000 পাউন্ড। তো 5,000 পাউন্ড হলো এফ অথবা এল বলতে পারি, আর 10,000 পাউন্ড হলো এন এর মান। তো আমাদের এখান থেকে সরাসরি আমাদের স্কিড নাম্বার পাবো। স্কিড নাম্বার যেগুলো 10 এফ বা এখানে 10 মিউ যেটাই বলি না কেন, 100 × L/N। তো এখানে আমাদের মানগুলো বসাই দিলে আমাদের স্কিড নাম্বার পাবো 50। তো এখানে আরেকটা হলো যে আমাদের এটা একটা অ্যান্সার হলো আমাদের স্কিড নাম্বার কত। এখন বলতে সার্ফেস চার্টটা কিরকম, যদি আমাদের গ্রাফটা দেওয়া থাকে তাহলে আমরা সহজেই সার্ফেস চার্টটা বের করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের কি দরকার? স্পিড দরকার এবং স্কিড নাম্বার দরকার। তো স্পিড হলো 30 মাইল পার আওয়ার। যদি আমাদের গ্রাফে যদি আমরা যাই, তো এখান থেকে যদি আমরা বের করতে চাই, তো আপনারা একটু খেয়াল করেন যে আমাদের কি দেওয়া আছে। আমাদের 30 মাইল পার আওয়ার, 30 মাইল পার আওয়ার হলে তাহলে আমাদের এইখানে হবে 30, আর 50 হলো যে আমাদের স্কিড নাম্বার। তাই স্কিড নাম্বার 50 হলে এইখানে হবে আমাদের 50। তো আমরা যদি এটা একটু টেনে দিই, এটাও একটু টেনে দিই, তাহলে আমাদের এইখানে মিলিত হয় এবং এটার কাছাকাছি যে রেখাটা সেই রেখাটা হলো এটা, অর্থাৎ 5 নম্বর। তা আমাদের রোড নাম্বারটা হলো 5 নম্বর, ফোর্স টেক্সচার গ্রিড। তার মানে এইভাবে আমরা সারফেস টাইপ নির্ণয় করতে পারি। তো এটা হলো যে সারফেস টাইপ ইজ ফোর্স টেক্সচার এন্ড গ্রিড। দেখেন এটা খুবই সহজ এবং আপনারা এই করলে পারবেন। ভাইয়া, স্কিট নাম্বার বলতে কি বোঝায়? স্ট্রিট নাম্বার এটা একটা মানে ওইভাবে মানে নাই, সংজ্ঞা নাই স্ট্রিট নাম্বারটা। আহ, মানে এর আগে যেমন আমরা একটা কোশ্চেন আসছিল কোন একটা পরীক্ষায় যে স্ট্রাকচারাল নাম্বার। স্ট্রাকচারাল নাম্বার বলতে ওইভাবে না, আমাদের মূলত হলো ডিজাইনের ক্ষেত্রে অথবা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে এই ধরনের নাম্বার গুলো ইউজ করে আসলে বিভিন্ন গ্রাফিক্যাল সলিউশনের মাধ্যমে যে ডিজাইন গুলো করা হয়। তো এটাই আসলে এটাও এক ধরনের যে স্কিট নাম্বার বলা হয়, যেটা আসলে যদি আমরা বলি যে 100 × F, অর্থাৎ ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এর 100 গুণনীয় যদি আমরা সংজ্ঞা হিসেবে নির্ণয় করতে পারি বা বলতে পারি, যেটা হলো স্কিট নাম্বার। ঠিক আছে, এটা মূলত হলো আমাদের ডিজাইন অথবা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ভাবে আসলে ই করার জন্য যে স্ট্রাকচারাল নাম্বারের ম্যাথ আসছিল, এটা আপনারা হয়তো করছেন। ঠিক একই ভাবে এটাও একই রকম। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের এটা এটা ম্যাথ গুলো আমরা একটু দেখি। স্কিট রেজিস্ট্যান্স, যেটা স্কিট নাম্বার দেখলাম। স্কিট রেজিস্ট্যান্স বলতে আমাদের আহ, মূলত এটা যদি আমরা একটা দেখি যে এখানে আমাদের কি করছে যে এফ ফোর্স, আমরা ফোর্স ইজ ইকুয়াল টু মানে এফ হলো ফ্রিকশনাল ফোর্স, ফোর্স ইজ ইকুয়াল টু আমাদের আরেকটা জানি, সূত্র জানি, এটা আমাদের এর সূত্র ফিজিক্সের, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো আমাদের এখানে যে গাড়িটা ছিল সেই গাড়িটার ওজন ছিল হলো ডাব্লু। আমি এইভাবে একটু গাড়িটা আঁকি। ওজন ছিল হলো ডাব্লু। তাহলে আমাদের এইখানে যে এফ উৎপন্ন হয়েছে ফোর্সটা,
সেটাকে যদি আমরা একটু করি, তাহলে সেটা আমরা এর আগে যেটা করছি, যে এফ ইজ ইকুয়াল টু এখানে এন, সরি এফ বাই এল লিখতে পারি। এফ বাই এন যদি লিখি তাহলে আমাদের এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ ইন্টু এন। আর এখানে যদি আমাদের রাস্তাটা একেবারে হরাইজন্টাল হয় তাহলে এন হবে এটা, অর্থাৎ নর্মালটা, সেই নর্মাল। তো মানে এটা আমাদের এন ইজ ইকুয়াল টু আমাদের কি লিখতে পারি, ডাব্লিউ। তার মানে এফ ইজ ইকুয়াল টু আমাদের কি লেখা যায়, এফ ইন্টু ডাব্লিউ। এটাই আমাদের এফ ইন্টু ডাব্লিউ। তারপরে হলো আমাদের এম। এম হলো কি, ভর। তা আমরা ভর ইজ ইকুয়াল টু কি জানি, ওজন বাই অভিকর্ষ ত্বরণ। তার মানে আমরা এটা লিখতে পারি ওজন বাই অভিকর্ষ ত্বরণ ওই গাড়ির, এবং হলো এসিলার। তাহলে এখান থেকে দুই পাশ থেকে আমরা কি করতে পারি, এই যে ডাব্লু, এই ডাব্লুটা কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের এফ ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, অথবা আমাদের এভাবেও ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট মিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ বাই জি। ঠিক আছে, তাহলে এটাই হলো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, মানে ফ্রিকশনই আমাদের কি করে, রেজিস্ট করে আসলে। তো এটাই আমাদের স্কিড রেজিস্ট্যান্স। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কি আমরা সরাসরি কি বলতে পারি, এটা হলো স্কিড রেজিস্ট্যান্স। মানে এটা হলো স্কিড রেজিস্ট্যান্স। এবং ওয়ার্কিং রেজিস্ট্যান্স যেটা, সেটা হলো কি, এটা স্কিড রেজিস্ট্যান্স বলতে আর ওয়ার্কিং স্কিড রেজিস্ট্যান্সটা বলতে, এটা একটু আপনারা একটু বুঝবেন ভালোভাবে, একটু দেখেন, খেয়াল করেন। স্কিড রেজিস্ট্যান্সটা এটা হলো এ, অর্থাৎ আমাদের ওই গাড়ির আহ কি করে, স্কিড কখন ঘটে, যখন ব্রেক অ্যাপ্লাই করে। ব্রেক অ্যাপ্লাই করার মানে তখন আমাদের কি ঘটে, ফিজিক্সের ভাষায় তখন আমাদের মন্দন ঘটে। তার মানে হলো কি, রিটার্ডেশন করে। রিটার্ডেশন যদি ঘটে তখন আমাদের এ হলো নেগেটিভ। ঠিক আছে, তারপর রিটার্ডেশন যখন ঘটে, আহ আর এই রিটার্ডেশনকে যদি আমি জি দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি দরকার, মানে ওখানে আমাদের রেজিস্ট্যান্স যেটা দরকার সেটা নির্ণয়। তার মানে এটা মানে করে আর কি, যে ওখানে রেজিস্ট্যান্স কত দরকার। আর ওয়ার্কিং রেজিস্ট্যান্স আমাদের ওখানে কতটুকু আসলে রেজিস্ট্যান্স ধরছে সেটা আসলে নির্ণয় করে। তার মানে মাঠে এটা ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, যে মাঠে এই ঘটনাটা ঘটে আমাদের কত দরকার, মানে এটা ডেভেলপ মানে উৎপাদন বা উৎপন্ন হয়, যে কত রেজিস্ট্যান্স উৎপন্ন হয়। আর ওটা আমাদের কত দরকার, মানে আমাদের এইভাবে মনে যদি মন্দন করে, তাহলে আমাদের কত আসলে স্কিড রেজিস্ট্যান্সটা দরকার। ঠিক আছে, এটা মানে দুটো সূত্রের মাধ্যমে হয়। তার মানে এটা হলো মিউ ডাব্লিউ ইকুয়াল টু বি স্কয়ার বাই 2 GL। আর এই এলটা হলো আমাদের, মনে করি যে কোন একটা গাড়ি এখানে এখানে বসে ব্রেক চাপছে, এবং সেটা এল দূরত্ব গিয়ে সেটা থেমে গেল। তার মানে তার যে দূরত্ব, অর্থাৎ ব্রেকিং দূরত্ব বা ব্রেকিং ডিস্টেন্স, সেটা হলো এল। আবার কি হয়, যদি গাড়িটা এরকম হয় যে আমাদের ব্রেক চাপলো এবং এই দূরত্বে গিয়ে থামলো, তখন কি হয় যে স্কিড করতে হবে। তার মানে এখানে আমাদের অবশ্যই কি হবে, যে স্কিড ঘটার আহ, ফলে ওই রাস্তায় একটা মার্ক অথবা চিহ্ন উৎপাদন হবে। তার মানে ওইটা আবার কি হয়, যে ওটা তার মানে বলা হয় যে স্কিড মার্ক লেন। তার মানে এই লেনটা তখন আমাদের কি হয়, স্কিড মার্ক। ঠিক আছে, তো এটাকে বলা হয় স্কিড মার্ক। কারণ এটা মানে দুইটা নামে আমরা করা যায়, একটা হলো ব্রেকিং ডিস্টেন্স, একটা হলো স্কিড মার্ক। তার মানে আমরা আবার সূত্রটাকে একটু মডিফাই করলে এল এর মানটা সরাসরি নির্ণয় করতে পারি, এল ইকুয়াল টু বি স্কয়ার বাই 2G, এখানে মিউ ডাব্লিউ অর্থাৎ ওয়ার্কিং রেজিস্ট্যান্স যেটা সেটা। তা ব্রেকিং ইফিসিয়েন্সি বলতে বোঝাচ্ছে আমাদের ব্রেকিং ইফিসিয়েন্সি, তাহলে কতটুকু আমাদের দরকার হয়, কত, মিউ এ বাই জি। কিন্তু আমাদের ডেভেলপ হলো এই যে মিউ ডাব্লিউ, তার মানে ব্রেকিং ইফিসিয়েন্সি মিউ ডাব্লিউ বাই মিউ ইন্টু 100। তার মানে আমাদের বুঝতে পারবো যে আসলে ব্রেকটা কত ইফিসিয়েন্সি আসলে ব্রেকিংটা করছে, এটা। তো আমরা এখন একটু ম্যাথ দেখবো। তো ম্যাথ দেখলে আসলে বুঝতে পারবো যে অঙ্কগুলো এগুলো সহজ অঙ্ক, এবং খুবই মানে আমি বলা চলে ট্রান্সপোর্টেশনের সহজ অঙ্কগুলো আমি করাচ্ছি আজকে। তো এখানে বলা আছে যে ইন এ ব্রেকিং টেস্ট, একটা ব্রেকিং টেস্টে ট্রাভেলিং এট এ স্পিড, কোন একটা গাড়ি গাড়ি যে একটা স্পিডে করতেছে যেটা হলো 30 km/h, ওয়াজ স্টপ বাই অ্যাপ্লাইং ব্রেকস। তার মানে ব্রেক দ্বারা আমাদের কি করা হয়, এটাকে স্টপ করা হয়। এন্ড দ্য স্কিড মার্কস ওয়ার 5.8 মিটার। তার মানে স্কিড মার্কস তার এখানে বলা হলো এল ইজ ইকুয়াল টু হলো 5.8 মিটার ইন লেন্থ। ডিটারমাইন দ্য অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স অফ দ্য পেভমেন্ট সারফেস। তার মানে স্কিড রেজিস্ট্যান্স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এখানে সহজ, আমাদের কি আছে, ভি আছে বা ইউ আছে, যেটাই বলে না কেন, স্পিডটা 30 km/h।
এখান থেকে আমাদের কি করা হয়েছে, এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়া হয়েছে। এটা একটু কনভার্ট আপনারা শিখে নেবেন, কনভার্ট করে কেমনে। এবং এল এর মান দেওয়া আছে। তো আমরা কি জানি যে বিএসকার স্কিট রেজিস্ট্যান্সের সূত্র যেটা এখানে ডেভেলপ করছে, কত ডেভেলপ করছে, সেটা হলো বিএসকার বাই 2 GL। এবং এই যে সূত্রটা অ্যাপ্লাই হবে, এটা আমাদের আরেকটা জায়গায় বোঝা যায় যে এখানে আমাদের সরাসরি এল এর মান দেওয়া আছে, যে এর মান আমাদের দেওয়া নেই। তার মানে এখান থেকে আসলে বুঝতে পারি যে আসলে আমাদের কোনটা দরকার চাইছে। তো এটা হলো ডেভেলপড স্কিট রেজিস্ট্যান্স বা ওয়ার্কিং স্কিট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তার মানে এটা আমরা ভি এর মান আমরা জানি এখান থেকে। আহ, আসলে এল এর মানও জানি, তার মানে আমি জি এর মান যেটা, সেটা আমাদের এখানে কি হয়েছে, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। পরবর্তী অঙ্কটা যদি দেখি, পরবর্তী অঙ্কটা এখানে কি বলছে, যে ভেহিকেল ট্রাভেলিং এট 40 কিলোমিটার পার আওয়ার স্টপড উইদিন 1.8 সেকেন্ড আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ব্রেকস, ডিটারমাইন দ্য অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স। কারণ এখানেও স্কিড রেজিস্ট্যান্স আছে, কিন্তু এখানে কি বলছে যে আমাদের 40 কিলোমিটার পার আওয়ার চলছে। তার মানে আমাদের এখান থেকে ইউ বা ভি যেটাই মনে করি সেটা আমরা নির্ণয় করলাম যে 11.11 মিটার পার সেকেন্ড 40 কিলোমিটার পার আওয়ার কে কনভার্ট করে। এল দেওয়া আছে, সরি এল দেওয়া নাই, এটা একটু ভুলে গিয়েছে, এটা আপনারা কেটে দেবেন। এখানে টি দেওয়া আছে অন 1.8 সেকেন্ড। তাহলে আমাদের এখানে আমি একটু ডিটেলস করার চেষ্টা করছি, এত করতে হয় না, কারণ আপনারা এগুলো সব আগে থেকেই জানেন। যে এখানে আমাদের মোশনের যে ইকুয়েশন, সেখানে ইকুয়েশন নিয়ে আসলাম, সেটা হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। এখানে ভি এর মান 0, কারণ কি আমাদের কোনো একটা বস্তু আমাদের কি জানি যে ইউ গতিতে যদি চলে, সেখানে যদি আমাদের থামানো হয়, সেক্ষেত্রে কি হয়, যে কোনো একটা টাইম পর বা দূরত্ব অতিক্রম করার পর সেটা যদি থেমে যায়, তাহলে আমাদের লাস্ট যে ভেলোসিটি সেটা হবে 0। ঠিক আছে, তার মানে ভি ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখানে থামানো হয়েছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে, ইউ বাই টি। আমাদের এখান থেকে নির্ণয় করলাম 6.17 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমি এই জিনিসটা আমি আগেই দেখাইছি, এই জিনিসটা আসলে লাগে না, আসলে আমাদের কিভাবে সূত্রটা ডিরাইভ করা হয়। তো আমরা সরাসরি এখানে চলে যেতে পারি যে ইউ ইজ ইকুয়াল টু আমাদের এ জানি, এবং জি এর মান তো আমাদের এমনিতেই কনস্ট্যান্ট সবসময় জানা। তো সেটা যদি বসে, তাহলে আমাদের স্কিপ রেজিস্ট্যান্স কত সেটা আমরা পাবো। এটা সহজ। তারপর একটা অঙ্ক, এই অঙ্কটা একটু দেখি। তাহলে এখানে কি বলা আছে, যে এ ভেহিকেল ওয়াজ স্টাক 1.4 সেকেন্ড বাই ফুললি জ্যামিং দ্য brakes and the skid marks measured 7 মিটার। আমাদের এখানে স্কিড মার্ক যেটা এল, এল দেওয়া আছে 7 মিটার, এবং টি দেওয়া আছে 1.4 সেকেন্ড। ঠিক আছে, ডিটারমাইন দ্য অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স ডেভেলপ, আমাদের কি ধরনের স্কিড রেজিস্ট্যান্স বসছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। মানে স্কিড রেজিস্ট্যান্স ডেভেলপ আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, একটা এল এর মাধ্যমে নির্ণয় করতে পারি, একটা এর মাধ্যমে নির্ণয়। তো আমাদের যেভাবে নির্ণয় করি কিনা সেভাবেই হবে। তো এল এর মাধ্যমে যদি নির্ণয় করতে হয়, তার মানে আমাদের মিউ ইজ ইকুয়াল টু হবে বি স্কয়ার বাই 2 GL। তো আমাদের এখানে আসলে ভি বা ইউ, যেটাই মনে করি যে প্রথম অবস্থায় যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা আসলে এখানে দেওয়া নেই সরাসরি। এখানে দেওয়া আছে কি এল এবং টি। এ থেকে আমাদের কি করতে হবে, আসলে আমাদের ইউ এবং অথবা এ নির্ণয় করতে হবে। তো সেটা আমাদের নির্ণয় করার চেষ্টা করছি। এটা আসলে ঠিক একই রকমের ফিজিক্সের রুলস, যেমন এখানে আমাদের টি দেওয়া আছে এবং এল দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আগের মতো, কারণ ভি ইজ ইকুয়াল টু 0, ইউ ইজ ইকুয়াল টু হলো মাইনাস এটি হবে, কারণ এখানে আমাদের কি করছে, রিটার্ডেশন করছে, অর্থাৎ মন্দন করছে, এই জন্য আমি মাইনাস ইউজ করছি। মানে আমি প্লাস মাইনাস যদিও দিছি, এখানে কি করতে হবে, আমাদের মাইনাস নিতে হবে। ঠিক একইভাবে আমাদের আরেকটা সূত্র জানি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস 2s। এখানেও ঠিক একই রকমের কি করছি, যে আমাদের মাইনাস ইউজ করব। তো সেখানে আমাদের সাব মানগুলো আসলে বসাইলে, যে এখান থেকে ইউ এর মান এবং এখানে যে মানগুলো সেখানে বসাইলে আমাদের যদি ক্যালকুলেশন করি, তাহলে এ এর মানটা পাবো, ইজ ইকুয়াল টু 7.14 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন। তারপরে আমাদের এ যেহেতু পেয়েছি, তাহলে আমাদের স্কিপ রেজিস্ট্যান্স পাবো এ বাই জি। ঠিক আছে, তাহলে মানগুলো বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। পরবর্তীতে একটা ম্যাথ আছে, সেটা হলো এ ভেহিকেল মুভিং অফ 40 কিলোমিটার পার আওয়ার স্পিড ওয়াজ স্টপড বাই অ্যাপ্লাইং দ্য ব্রেক লেন্থ অফ স্কিড মার্ক 12.2 মিটার। তার মানে এখানে এল এর মান হলো 12.2 মিটার। ইফ দ্য অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স অফ দ্য পেভমেন্ট ইজ নো, অর্থাৎ 0.7, মানে পেভমেন্টের ক্ষেত্রে সেটা 0.7 দেওয়া আছে। এটা হলো মিউ ইজ ইকুয়াল টু এ বাই জি, সেটা দেওয়া আছে কত, 0.7।
তারপর ডিটারমাইন দ্য ব্রেক ইফিসিয়েন্সি অফ দ্য টেস্ট ভেহিকল, তার মানে আমাদের এল দ্বারা আমাদের কি করতে হবে, ওখানে ডেভেলপ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। যে ওখানে অ্যাভারেজ মানে পেভমেন্টের ক্ষেত্রে জানা আছে, কিন্তু আমাদের যে ভেহিকলটা আমরা চালাইছি তার ক্ষেত্রে কি হয়েছে সেটা উৎপাদন হয়েছে সেটা আমাদের বের করতে হবে, মিউ ডাব্লিউ। তার মানে এই ক্ষেত্রে আমাদের ভি এর মান অথবা ইউ এর মান যেটা মনে করি সেটা আমাদের দেওয়া আছে। আহ, আহ, সেটা আমাদের মিটারে কনভার্ট করে নিলাম, এল সেটা মিটার কনভার্ট করে নিলাম, এবং আর একটাকে দেওয়া, সরি সেটা মিটারই আছে। আর একটা হলো আমাদের যে পেমেন্টের জন্য যে অ্যাভারেজ স্কিম যেটা আমাদের দরকার, আমি সবসময় জানি, সেটা হলো A/G। তার মানে A/G সেটাও দেওয়া আছে। তাহলে আমাদের ডেভেলপ বা ওয়ার্কিং স্কিল রেজিস্ট্যান্স সেটা আমাদের বের করতে হবে, তার মানে B² বাই 2GL। তার মানে এখানে ভি এর মানও জানি এবং এল এর মানও জানি, সেগুলো বসালে আমাদের আমাদের ডেভেলপ বা ওয়ার্কিং স্কিল রেজিস্ট্যান্স পাবো। এখান থেকে ব্রেকিং এফিসিয়েন্সি, আমি এই সূত্রটা আমরা আগে দেখছি, যে ব্রেকিং এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হলো μW/μ × 100। মানগুলো বসালে আমাদের চলে আসলো। ঠিক আছে, এগুলো সহজ। তারপর আপনাদের এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? ভাই শোনা যাচ্ছে আপনার? হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সামনে আগাচ্ছি। আজকে টপিক এটা মানে খুবই সহজ টপিক। হয়তো কালকে থেকে আপনাদের যে ক্লাসগুলো হবে সেগুলো আর একটু কঠিন হয়ে যাবে। আমাদের এখানে পরবর্তী হলো ডিফারেন্ট ক্যাম্বার, ওয়াই এক্সেসিভ ক্যাম্বার শুড নট বি প্রোভাইডেড, মানে অতিরিক্ত ক্যাম্বার কেন দেওয়া হয় না। তার আগে আমরা বুঝি ক্যাম্বার জিনিসটা কি। ক্যাম্বার হলো ট্রান্সভার্স স্লোপ। ট্রান্সভার্স স্লোপ বলতে হলে আমাদের একটা রোড যাচ্ছে এরকমের, কিন্তু স্লোপটা হবে কোন দিকে, এদিকে। যদি ট্রান্সভার্স স্লোপ হয় বা এদিকে, সামনের দিকে না অথবা পিছনের দিকে না। তার মানে এই স্লোপটা অর্থাৎ ট্রান্সভার্স স্লোপ যেটা, সেটা হলো ক্যাম্বার। এখানে আমি চিত্র দেখাচ্ছি, যদি আমাদের রোডটার ক্ষেত্রে আমরা ক্রস সেকশন নিয়ে আসছি, সেই ক্রস সেকশনের এই মিডল পয়েন্ট থেকে যে স্লোপটা আছে সেটাই হলো, তার মানে দুই পাশে যে স্লোপ, এটাকে এই স্লোপটাকে বলা হয় ক্যাম্বার। এবং স্লোপের সবচেয়ে হাইয়েস্ট যে বিন্দুটা সেটাকে বলা হয় ক্রাউন। তার মানে এটা প্রোভাইড করা হয় মেইনলি ড্রেন আউট রেইন ওয়াটার। তার মানে রেইন ওয়াটারকে ড্রেন করার জন্য আসলে এটা ইউজ করা হয় মেইনলি, প্রধানত। এছাড়াও আরো কিছু সুযোগ আছে, সুবিধা আছে এটার জন্য। তো এখানে আমরা ডিসঅ্যাডভান্টেজ অফ এক্সেসিভ ক্যামেরা, আমাদের এক্সেসিভ ক্যামেরা ডিসঅ্যাডভান্টেজ, যার কারণে আমাদের আহ, অতিরিক্ত ক্যামেরা, অর্থাৎ আমাদের স্লোপ যদি বেশি হতো তখন আমাদের কেন স্লোপ বেশি করি না। তো সেটা হলো মোস্ট অফ দ্য ভেহিকল উইল টেন্ড টু মুভ অ্যালং দ্য সেন্টার লাইন অফ দ্য রোড। তার মানে যখন আমাদের ক্যামেরা অর্থাৎ ভাইয়ের সাইডে ঢাল বেশি হবে তখন কি করবে, আসলে যারা গাড়ি চালাবে ড্রাইভার তাদের চিন্তা থাকবে যে একটু কমফোর্ট জোনে যায়, তো কমফোর্ট জোনটা তো আসলে মিডিলের দিকে, তখন তারা কমফোর্ট জোনে চলে আসবে, মানে সেন্টার লাইনের দিকে চলে আসার প্রবণতা। তখন আমাদের ক্যাপাসিটি, যে রোডের যে ক্যাপাসিটি সেটা আসলে এফেক্টেড হয়। বিকজ অফ টিল্ট হাই লোডেড ভেহিকেল, আমাদের যখন হাই লোডেড ভেহিকেল ট্রাক গুলো চলাচল করে তখন আসলে ক্যাম্পার যদি বেশি থাকে তখন টিল্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা টপল হওয়ার সম্ভাবনা, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিউ টু রেপিড ফ্লো অফ রেইন ওয়াটার। মানে যদি রেইন ওয়াটার দ্রুত ফ্লো করে তখন আমাদের কি হয়, ক্রস রাট মানে কি আমাদের আহ এই যে ক্যাম্বার বরাবর আর কি কি হয়, আমাদের ই হয়, ড্রেনের মধ্যে চলে আসে। মানে তখন আমাদের দেখা যায় আসলে যে এই ক্রস রাটস বলতে যে মানে ক্যাম্বার বরাবর যে আমাদের ছোট ছোট আকৃতির মানে নালার মতো হয়ে যায়, সেটাই আসলে ক্রস রাট বলা হয়। মে ডেভেলপ, অর্থাৎ রেইন ওয়াটার যদি দ্রুত মানে প্রবাহিত হয় তখন আমাদের এই ক্রস রাট গুলো তৈরি হতে পারে। ডিউরিং ওভারটেকিং অপারেশন, অর্থাৎ আমাদের ওভারটেকিং যখন ঘটে তখন ভেহিকেল টেন্স টু ড্রাগ কজিং আনকমফোর্টেবল কন্ডিশন। তার মানে আমাদের যে ভেহিকেলস বলতে বোঝাচ্ছে এখানে আসলে ভেহিকেল যেহেতু যায় কিন্তু সে তো নিয়ন্ত্রিত হয় ড্রাইভার দ্বারা, তো ড্রাইভারের চিন্তা ভাবনায় থাকে আসলে আনকমফোর্টেবল কন্ডিশনকে আসলে অ্যাভয়েড করা, অর্থাৎ সেখানে আমাদের আনকমফোর্টেবল কন্ডিশন চলে আসতে পারে কখন, যখন আমাদের এক্সেসিভ ক্যাম্বার হয়। তারপর ইস্ট অফ দ্য রোড সারফেস ওয়ার আউট ফাস্টার দেন দ্য সেন্টার পার্ট, আমাদের যে ইস্ট মানে অর্থাৎ প্রান্তের যে রোডটা থাকে সেটা আসলে এক্সেসিভ ক্যাম্বার থাকার কারণে ওখানে ঢালটাও বেশি, ফলে ওইখানের আম, মানে ওটার যে বলা চলে যে ওটার যে আহ, উঠে মানে আমরা যে দেখি আসলে যে উপর থেকে পেভমেন্ট উঠে যায়, সেই উঠে যাওয়ার প্রবণতাটাও ওখানে বেশি, অর্থাৎ সেন্ট্রাল পার্টটা হয়তো ভালো থাকে কিন্তু ওইখানের জিনিস পার্টটা নষ্ট হয়ে যায়। বিকজ ভেহিকেল মুভস নিয়ার ইটস
পুট মোর লোড, তার মানে ওখানে যখন আমাদের যে চাকাটা ওই একেবারে ইস্ট দিয়ে যায়, তখন বেশি ক্যাম্বার অর্থাৎ ওই পাশটা ঢাল বেশি থাকে, ফলে আমাদের লোডটাও ওই জায়গাটাতে বেশি পরিমাণে পতিত হয়। মানে এটাই আর কি বলছে যে পুট মোর লোডস অন দ্য হুইল মুভিং নিয়ার দ্য ইস্ট। তোমাদের ক্যাম্বার, ক্যাম্বারের আরেকটা নাম হলো ক্রস স্লোপ। ঠিক আছে, এটা আমরা আগে হয়তো এই টার্মটা পেয়েছিলাম। তার মানে আমাদের ক্যাম্বার অথবা ক্রস স্লোপ কত ধরনের সেটা যদি আমরা দেখি, সেটা তিন ধরনের: একটা হলো প্যারাবোলিক অথবা ইলিপ্টিক্যাল ক্যাম্বার, একটা হলো স্ট্রেট স্লোপ ক্যাম্বার, আর একটা হলো কম্পোজিট ক্যাম্বার। তো আমরা যদি তিনটা এখন একটু আলোচনা করি, সেটা হলো দিস, যেটা প্যারাবোলিক ক্যাম্বার, ফিগারে আপনারা দেখতে পাচ্ছেন। প্যারাবোলিক ক্যাম্বার অর্থাৎ এটা হলো প্যারাবোলা প্রকার, অর্থাৎ প্যারাবোলিক সূত্রের মাধ্যমে এটা ডিজাইন করা হয়, যেটা হলো প্রোভাইডস ফ্ল্যাটার প্রোফাইল এট দ্য মিডলে ফ্ল্যাট থাকে, এবং আস্তে আস্তে কি হয় যে মানে ইস্ট অর্থাৎ প্রান্তের দিকে স্টিফ হয়, মানে সেটা ঢালুটা বেশি হয়। আর স্ট্রেট স্লোপ ক্যাম্বার, when below of camber is probability very small as the case of cement concrete, মানে স্ট্রেট স্লোপ ক্যাম্বারটা আসলে সিমেন্ট কংক্রিটের যে রাস্তাগুলো থাকে সেখানে আমরা বেশি দেখতে পাই। আর কম্পোজিট ক্যাম্বার ইজ উইথ দ্য ক্যাম্বার সেন্ট্রাল পার্ট হলো প্যারাবোলিক, এবং দুই পাশ মানে ইস্ট পার্টটা হলো স্লোপ বা স্ট্রেট স্লোপ যেটা দিয়ে থাকে, তখন সেটাকে বলা হয় কম্পোজিট ক্যাম্বার। এবং this proportion helps increase the contact area of the wheel and decrease the intensity of piston। তার মানে আমাদের কন্ট্যাক্ট এরিয়া অফ হুইলের কন্ট্যাক্ট এরিয়া, এটা বলতে বোঝাচ্ছে আমাদের যদি আমি একটু এঁকে দেখার চেষ্টা করি, আমাদের হুইল গুলো এরকম থাকে। তার মানে হুইলের সাথে যদি আমাদের রাস্তার যে কন্ট্যাক্ট সেটা যদি বেশি হয়, তখন আমাদের এরিয়াটা বেশি হয়, তখন আমাদের প্রেশারটা কমে আসে রাস্তার উপর। যে প্রেশারটা, যদি কন্ট্যাক্ট এরিয়াটা কম থাকে, তখন রাস্তার উপর প্রেশারটা বেশি পতিত হয়। এটাই আর কি বলছি, যদি আমাদের এভাবে ডিজাইন করা হয়, তখন আমাদের হুইলের যে কন্ট্যাক্ট এরিয়াটা সেটা বৃদ্ধি পায়, ফলে আমাদের ইন্টেন্সিটি প্রেশার অর্থাৎ প্রেশারটা আমাদের কম আসে। এটা আর কি বলছি। তো এখানে আমাদের বিভিন্ন রোডের জন্য আসলে ক্যাম্বারের রেঞ্জ কতটুকু হবে সেটা আসলে এই যে এইটা বলছে, পরবর্তীতে হয়তো বিভিন্ন অঙ্ক করার সময় হয়তো মানে ম্যাথ আসতে পারে। সেই ম্যাথের সময় হয়তো বা বলা থাকতে পারে যে এটা আসলে বিটুমিনাস সারফেস রোড, বাট সেখানে হয়তো ক্যাম্বারের পরিমাণ কত হবে সেটা দেওয়া নাও থাকতে পারে। তখন আমাদের আসলে এই যে রেঞ্জের ভিতর থেকে একটা ভ্যালু আমাদের ধরে নিয়ে অঙ্কটা করে নিতে হবে। তো এটা এখানে আমরা যদি রেঞ্জ গুলো দেখি, যদি আর্থ রোড থাকে, সেটা হলো যে 1/25 অর্থাৎ 4% থেকে 1/33 অর্থাৎ 3% হবে। গ্রাভেল যে রোড গুলা থাকে সেগুলো যদি হয়, সেগুলো কিন্তু 1/33 অর্থাৎ 3% থেকে 1/40 অর্থাৎ 2.5%। এবং ওয়াটার বর্ন ম্যাকাডাম যদি রোড হয়, সেক্ষেত্রে 1/33 মানে 3 থেকে অর্থাৎ 3% থেকে 1/40 অর্থাৎ 2.5%। বিটুমিনাস সারফেসের রোড হলে এটা হলো 1/40 অর্থাৎ 2.5% থেকে 1/50 অর্থাৎ 2%। তারপরে সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে 1/52% থেকে 1/60 1.7%। এটা একটু আপনার একটু মুখস্থ অথবা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা দেখবো আসলে ক্যাম্বার রিলেটেড কিছু ম্যাথের ক্ষেত্রে, যদি ইকুয়েশন ফর প্রোভাইডেড ক্যাম্বার। তার মানে আমাদের যে প্যারাবোলিক হয়, তো প্যারাবোলিকের সূত্রের মাধ্যমে এক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার বাই এন বি, এটা যদি আমরা একটু দেখি যে এখানে কি রকমের এটা নির্ণয় করছে। আমাদের এখানে যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটা এখান থেকে যদি দেখি, একেবারে ক্রাউন পয়েন্ট, সেখান থেকে কি হয়েছে যে আমাদের এক্স দূরত্বে আমাদের ওয়াই মানটা নির্ণয় করছে। তার মানে ওখান থেকে ওয়াই কতটুকু, ঠিক এতটুকু। সেটা যদি আমি একটু বড় করে আঁকার চেষ্টা করি, যে এটা আমাদের ক্রাউন পয়েন্ট। তো এই ক্রাউন পয়েন্ট থেকে আমাদের এক্স দূরত্বে ক্যাম্বার কতটুকু সেটা আমরা নির্ণয় করবো। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, যে প্যারাবোলার যে সূত্র অনুযায়ী এই এক্স দূরত্বে ওয়াই ইজ ইকুয়াল টু হবে 2x² বাই NB। ঠিক আছে, এইটা। তাহলে আমাদের ক্যাম্বার কতটুকু হবে, ক্যাম্বার হবে এতটুকু। যদি আমাদের এটা টোটাল ক্যাম্বার মানে ক্রাউন পয়েন্টের হাইট যদি এইচ হয়, তাহলে এই পয়েন্টে অর্থাৎ এক্স দূরত্বে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের ক্যাম্বার হবে যে H - Y। এভাবে আমরা আসলে বিভিন্ন পয়েন্টে থেকে ক্যাম্বার নির্ণয় করে আহ, যদি ওই পয়েন্ট গুলো আমরা টেনে ফেলি, তাহলে আমাদের আসলে ক্যাম্বারের ডিজাইনটা আমরা করতে পারি। এভাবে আমরা ক্যাম্বারের ডিজাইন করা যায়। তো এটা যদি বুঝি, তাহলে এখানে কি আছে যে এক্স দূরত্ব আর এন। এখন এনটা হলো যে আমাদের এখানে বলছে যে ক্যাম্বার কতটুকু ক্যাম্বার হবে, এন মানে হলো 1/n।
তার মানে এখানে হলো এর আগে যে আমরা ক্যাম্বারে দেখছি যে 1 × 25 যদি থাকে তাহলে এন এর ভ্যালু হবে 25। ঠিক আছে, এটা এখানে লেখা আছে। এভাবে আমরা আহ এন নির্ণয় করতে পারি। তো এটা যদি আরেকটু দেখি যে এন আসলে কি রকম হয়, যে আমাদের ভ্যালুটা আসে, যে আমাদের যদি আমি এদিক থেকে বা এদিক থেকে এটা যদি শূন্য ধরি, তাহলে আমাদের এখান থেকে যে ঢালটা, অর্থাৎ ক্যাম্বার মানে হলো ঢাল অথবা স্লোপ, সেই স্লোপটা কিরকম হবে। স্লোপটা যদি আমাদের এন পরিমাণ অর্থাৎ এদিকে হরাইজন্টালি যায়, তাহলে অন পরিমাণ কি হয় ভার্টিক্যালি, সেটা কতটুকু সেটা নির্দেশ করে। তো এটাই। তো এভাবেও এই কনসেপ্টের মাধ্যমে আমাদের পরবর্তী অঙ্ক করতে হবে, অর্থাৎ আমাদের ঢাল কতটুকু সেটার বিবেচনায় আমাদের অঙ্কগুলো সলিউশন করা যায়। যদি আমাদের এইখানেই আর একটু দেখি যে এই জায়গাটাতেই যদি এটা প্যারাবোলিক না হয়ে স্টেট হতো, তাহলে আমাদের জিনিসটা এভাবেই আসতো, ঠিক একই রকমের। এখানে যদি আমাদের নির্ণয় করতে হয়, পরবর্তীতে আমরা যদি কিছু অঙ্ক দেখি, তাহলে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। এটা একে দেখালাম যে এইচ, অর্থাৎ এইচটা নির্ণয় করে কিভাবে সেটা একটু দেখে নিই। এইচটা এভাবে নির্ণয় করে আর কি, এটা একটু আমরা একটু বুঝে নিই। যেখানে আমি কি বলছি, যদি ট্রায়াঙ্গুলার হতো, অর্থাৎ আমাদের প্যারাবোলিক না হয়ে স্টেট যে ক্যাম্বারটা সেটা যদি হতো, তখন আমাদের এসটা আর এটাও ঠিক একইভাবে নির্ণয় করা যায়, কারণ আমাদের এন এর ভ্যালুটা দেওয়া আছে। তো এন জিনিসটা হলো 1 × n, তার মানে আমাদের এদিকে যদি এন পরিমাণ যায়, তাহলে উপরের দিকে আমাদের অন পরিমাণ হবে। তাহলে এটা ঐকিক নিয়মে আমি লিখতে পারি যে আমাদের এন পরিমাণের জন্য এলিভেশন হবে 1, তাহলে একের জন্য হবে কত, 1/n। তাহলে আমাদের কতটুকু যাচ্ছে, টোটাল হলো ডাব্লু, W/2 পরিমাণ যাচ্ছে। অথবা এটা ডাব্লু ব্যবহার না করে আমি এখানে বি দ্বারা প্রকাশ করছি। তাহলে যদি আমি বি লিখি, তাহলে বি পরিমাণ যদি যায়, তাহলে আমাদের কি আসতেছে, সরি বি না, বি, বি তো টোটাল, তার মানে অর্ধেক পরিমাণ যাচ্ছে, তার মানে B/2 হবে। তার মানে B/2 পরিমাণ গেলে 1/n ইন্টু B/2। তার মানে এটাই, এটাই এখানে সরাসরি এইচ ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের পাচ্ছি B/2 ইন্টু 1/n। মানে এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সলিউশন করবো। নিচে কয়েকটা আমি অঙ্ক দেখাইছি। যদি আমি দেখি যে the bituminous road has 3.8 meter wide carriageway, calculate the height of ground above the eaves। তার মানে এখানে বলা নাই আসলে আমি এটা প্যারাবোলিক না স্ট্রেট লাইন। সেটা আমাদের দুইটাই আমরা ধরে করতে পারি। আমি এখানে যদিও প্যারাবোলিক সিস্টেমটা দেখাইছি, পাশে আমি স্ট্রেট সিস্টেমটা দেখাবো। এখানে আমাদের কি আছে, n ইজ ইকুয়াল টু 48, b ইজ ইকুয়াল টু 3.8, আর x ইজ ইকুয়াল টু 3.8/2। এখানে যে বিষয়টা করছে এভাবে, যে আমাদের এটা প্যারাবোলিক যদি রোড হয়, তাহলে আমাদের এই এইচ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি করছে, এখানে যদি একেবারে টোটাল এক্স ইজ ইকুয়াল টু, আর এক্সটা আমরা সবসময় এই যে গ্রাউন্ড পয়েন্ট থেকে নিব, তার মানে এক্স ইজ ইকুয়াল টু তখন কি হবে, B/2। বি হলো 3.8, বি বাই, তাহলে হবে 3.8/2। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে ওয়াই, যেহেতু আমরা টোটালটা নিচ্ছি, তার মানে ওয়াই যতটুকু এইচ ততটুকু, তার মানে এখানে এইচ ইজ ইকুয়াল টু হবে ওয়াই। তার মানে এখানে এইচ ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে আমাদের ওয়াই যে সূত্র প্যারাবোলিক যদি নিয়ম, মানে 2x² বাই NB। তো এখানে আমাদের মানগুলো যদি বসাই, এক্স এর মান আমরা এইটা পাবো, এন এর মান এখানে 48, আর বি এর মান হলো 3.8। মানগুলো বসাইলে ওয়াই এর মান, যেটা আমাদের এইচ এর মান বা গ্রাউন্ড হাইট, এটাই আনসার। যদি এটা আমরা ওভাবে না করে আমাদের স্ট্রেট লাইনের ক্ষেত্রে করি, তো সেক্ষেত্রে আমাদের এভাবে ফিগারটা আসবে। তাহলে এটা হলো এইচ, এটা 3.8, মানে এইটুকু বা 2। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, তাহলে আমাদের এইভাবে এখন এইচ এর মানটা কিভাবে নির্ণয় করতে পারি, যেহেতু আমাদের কি বলা আছে যে যদি এদিকে এন পরিমাণ যায়, তাহলে এদিকে অন পরিমাণ উঠবে। বা আগে যে সূত্রটা আমাদের সরাসরি এইচ ইজ ইকুয়াল টু কত, B/2 ইন্টু 1/n, এটা আমরা ড্রাইভ করে পাইছিলাম। এখানে বি এর মান কত, 3.8, আর এন এর মান 48 যদি বসে, তাহলে একই ভ্যালু আসবে। আপনারা এটা করে দেখবেন। ঠিক আছে।
তারপরে যে ম্যাপটা, সেই ম্যাপটা আমি যে বলছিলাম, যেখানে বলা আছে যে ইন এ ডিস্ট্রিক্ট হোয়ার দ্য রেইনফল ইজ হেভি, মেজর ডিস্ট্রিক্ট রোড অফ ওয়াটারবাউন্ড ম্যাকআডাম, পেভমেন্ট হলো 3.8 মিটার ওয়াইড, অ্যান্ড স্টেট হাইওয়ে অফ বিটুমিনাস কংক্রিট। তার মানে দুই ধরনের রোডের কথা বলছে সেখানে। আমাদের পেভমেন্ট ওয়াইড হলো 7 মিটার। আর কনস্ট্রাক্টেড মানে কনস্ট্রাক্ট নির্ণয় করা হয়, নির্মাণ করা হয়। তার মানে হোয়াট উড বি দা হাইট অফ ক্রাউন উইথ রেসপেক্ট টু দ্য ইয়ার্স ইন দিস টু কেস। তার মানে এই দুই কেসে আসলে কি পরিমাণ ক্রাউন হাইট হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ফর ওয়াটারবর্ন ম্যাকআডাম রোড প্রোভাইড রেট। আর এখানে যেহেতু বলে নাই যে আমাদের এটা প্যারাবোলিক না সরি স্টেট, তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ধরেই করতে পারি। তো এখানে এটা আমরা স্টেট ধরে করছি, তাহলে আমাদের ক্যাম্বার, মানে ক্যাম্বার এখানে আসলে দেওয়া নাই, সেটা আমাদের এখানে কি করতে হবে, উপরে যে চার্ট আছে সেই চার্ট থেকে ধরে নিতে। তার মানে ধরে নিলে তার আমাদের ক্রাউন হাইট, আমাদের যে সূত্র সেটা আমরা জানি যে p/2 ইন্টু হলো 1/n। এই সূত্র বসাইলে আমাদের সরাসরি মান চলে আসে। পরবর্তী বিটুমিনাস রোডের ক্ষেত্রে একইভাবে আমাদের আহ এই ক্যাম্বারের পরিমাণটা আমরা ধরে নিই, পরে আমাদের সূত্রে বসাইলে আমাদের বিটামিনের রোডের ক্ষেত্রে যে ভ্যালুগুলো আছে বসাইলে আমাদের গ্রাউন্ড হাইটটা পাবো। এভাবে করতে হবে। পরের ম্যাথটা একটু দেখি, পরের ম্যাথটা একটু বড়, বাট উপরের কনসেপ্ট কি, মানে সহজ কনসেপ্ট কোনোই নেই। এখানে দুইটাই বলছে যে আমাদের একটা এই সরি একটা রোড ক্যাম্বার ডিজাইন করতে হবে। তো ফার্স্টলি বলছে যদি আমাদের এটা এস্টেট স্লোপ হয় তখন আমাদের কিরকম হবে, পরেরটা বলছে যদি বিটুমিনাস স্লোপ হয় তখন আমাদের কিভাবে আসলে ডিজাইন করতে হবে সেটা। তো এস্টেট স্লোপের ক্ষেত্রে তো আমরা সহজভাবেই নির্ণয় করতে পারি, এটা বেশি কিছু নাই, যে আমাদের এখানে এস এর মানটা নির্ণয় করলে হবে। তো সেটা আমাদের নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে বলছে কংক্রিটের ক্ষেত্রে ধরে নিচ্ছে হলো যে 1:60, উপরে আমাদের চার্টে আছে, তাহলে এন এর মান হলো 60। ক্রাউন হাইট নির্ণয় করলে হলো, তার মানে 3.5 আমাদের কি এখানে 7 মিটার, তার মানে b/2 হলো 3.5, তার মানে b/2 ইন্টু 1/n। এই সূত্রের মাধ্যমে এখানে আমাদের ক্রাউন হাইটটা বের করছে। পরবর্তী যেটা করছে সেটা হলো প্যারাবোলিক। প্যারাবোলিকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এটা যদি ক্রাউন হাইট হয় তাহলে আমাদের প্রতিটা পয়েন্টের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট নিয়ে আমাদের আসলে ওই পয়েন্ট গুলো বের করতে হবে, যে ওই পয়েন্ট গুলো হাইট কতটুকু, এবং ওই পয়েন্ট গুলো যদি আমরা যোগ করে দিই তখনই আমাদের এইটা ডিজাইন করা হয়ে যাবে। তো এটাই আগে আঁকতে হবে, মানে এখানে স্কেচ করতে বলছে, আমি যদি স্কেচটা দেইনি তো আপনারা স্কেচ করে নেবেন। তো সেটাই আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে করবেন। তো প্রথমে কি করছে যে আমাদের ক্রাউন হাইট কতটুকু, তো এই প্যারাবোলিকের ক্ষেত্রে ক্রাউন প্যারাবোলিক সূত্র অনুযায়ী আমরা বের করছি। তো সেখানে আমাদের এন এর মান ধরে নিচ্ছে যেহেতু আমাদের কত 60। তো সেক্ষেত্রে আমাদের মানগুলো বসাইলে আমাদের ক্রাউন হাইটটা পাই, তার মানে টোটাল হাইট এস পাইলাম। তো এখন আমরা কি করতে হবে, আমাদের পরবর্তীতে যে অর্ডিনেট গুলো আছে সেই অর্ডিনেট গুলো আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এই অর্ডিনেট গুলো নির্ণয় করার জন্য আমাদের আমি একটু অন্য কালার নেই, আমাদের এই মানগুলো বের করতে হবে এখানে। তো এইগুলো হলো y1 যদি বলি, y2 বলি, y3 বলি, y4 বলি, তখন এইভাবে আমাদের ওয়াই মানগুলো নির্ণয় করতে হবে। এবং এই মানগুলো নির্ণয় করার জন্য এইচ থেকে এই y1 y2 y3 এগুলো আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে আমাদের কি করছে, যে প্রথম হলো এক্স ধরছে, এক্স এক্স এখান থেকে শুরু, তার মানে এটা হলো 0 পয়েন্ট, এদিকে যেটা আসবে এক্স, তার মানে এক্স ইজ ইকুয়াল টু যখন 7/8 মিটার ফ্রম সেন্টার, তখন ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এত আসছে। এটা যদি আমরা বসাই দিই মানে প্রতিটা এটি, তাই এরকম আমাদের চারটা অর্ডিনেট নির্ণয় করছে। মানে চারটা অর্ডিনেট নির্ণয় করার পর আমাদের কি করছে, আহ সরি অর্ডিনেট নির্ণয় করার করছে। এরপরটা হয়তো আমি একটু করিনি, এরপর আপনারা এটা করে নেবেন যে এই অর্ডিনেট গুলো আবার বের করুন। এই এটার ক্ষেত্রে মানে সরি এইচ ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে, এইচ ওয়ান ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এখান থেকে এক্স, সরি ওয়াই, তার মানে এইচ2 হবে কত, এইচ মাইনাস ওয়াই2। তার মানে এগুলো মান বের করে এই অর্ডিনেট গুলো বের করার পর আপনার এটা আঁকতে হবে, মানে স্কেচ করতে হবে। কারণ এই ধরনের প্রশ্ন হয়তো বিশেষ পরীক্ষা আসতে পারে, তো সেইগুলো একটু বড় প্রশ্ন আপনাদের